ভারী মেঘের ভেতর দিয়ে বিশাল 737 প্লেনটা হামবুর্গ এয়ারপোর্টের দিকে এগোচ্ছিল। আমি তখন ভেতরের সিট বেল্টে বাঁধা অবস্থায় বসে আছি। নভেম্বরের শীতল বৃষ্টিতে চারপাশ ভেজা স্যাঁতসেঁতে, সব কিছু কেমন যেন বিষণ্ণ। এয়ারপোর্টের বিল্ডিংয়ে উঠতে থাকা পতাকা, রেইনকোট পরা গ্রাউন্ড ক্রু, বিএমডব্লিউর বিলবোর্ড। আবার সেই জার্মানিতে আমার বয়স তখন 37। প্লেন যখন পুরোপুরি মাটিতে নেমে গেল, সিলিংয়ের স্পিকারগুলো থেকে মিষ্টি একটা সুর ভেসে আসলো। বিটলসের নরওয়েজিয়ান উডের একটা অর্কেস্ট্রা কাভার। এই মিউজিকটা আমি যতবারই শুনি প্রতিবার কেঁপে উঠি। এবার যেন একটু বেশি ধাক্কা খেলাম। মাথার ভেতরটা মনে হচ্ছিল যেন দুভাগ হয়ে যাচ্ছে। সিটটা পেছন থেকে বাঁকিয়ে তাই হাতের দিকে তাকিয়েছিলাম। একজন জার্মান স্টুয়ার্ডস এসে জানতে চাইল আমার শরীর খারাপ লাগছে কিনা। না, আমি উত্তর দিলাম, একটু মাথাটা ধরেছে। আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর, থ্যাঙ্কস। সে হেসে চলে গেল। মিউজিক বদলে গেল বিলি জোয়েলের গানে। আমি সোজা হয়ে বসে প্লেনের জানালা দিয়ে বাইরে তাকালাম। উত্তর সাগরের উপরে মেঘগুলো ঘন হয়ে ভেসে যাচ্ছিল। আমি ভাবছিলাম এই জীবনে কত কি হারিয়েছি, কত সময় বয়ে গেছে, কত বন্ধু মারা গেছে কিংবা হারিয়ে গেছে, কত অনুভূতি বা হারিয়ে গেছে যা হয়তো কখনো আর ফিরে পাওয়া যাবে না। প্লেন গেটের কাছে পৌঁছলে যাত্রীরা সিট বেল্ট খুলে যার যার ব্যাগ নামাতে শুরু করলো। আর আমি তখন মনে মনে ফিরে গিয়েছি সেই বিস্তীর্ণ ঘাসের মাঠে। ঘাসের অদ্ভুত গন্ধ, মুখে বাতাসের ঝাপটা, পাখির কলরব। 1969 হেমন্ত। আমার বয়স তখন 20 হতে যাচ্ছে। সেই স্টুয়ার্ডস আবার দেখতে আসলো। পাশের সিটে বসে জিজ্ঞেস করলো সব ঠিক আছে কিনা। আমি ঠিকই আছি, থ্যাঙ্কস। একটু হেসে বললাম তাকে, শুধু একটু মাথা ব্যথা, বুঝতে পারছি কি অবস্থা। সে বলল, এরকম আমারও মাঝে মধ্যে হয়। তারপর দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, ঠিক আছে তাহলে, আপনার যাত্রা শুভ হোক, গুড বাই। গুড বাই। 18 বছর কোন দিক দিয়ে চলে গেছে। তারপরও সেই দিনের সেই ঘাসভূমির সব কিছু আমি এখন স্পষ্ট মনে করতে পারি। বৃষ্টিতে গ্রীষ্মের ধুলোবালি ধুয়ে যাওয়ার পর পর্বতগুলো তখন গাঢ় সবুজে ঢেকে যায়। মাথা সমান লম্বা ঘাসগুলো দুলছিল অক্টোবরের মৃদু বাতাসে। মেঘহীন নীল আকাশে হঠাৎ হঠাৎ করে বড় মেঘ এসে হাজির হতো। মাঝে মাঝে ঝাপটা বাতাস এসে ঘাসগুলোকে শুইয়ে দিত। তারপর ওর চুলের মধ্য দিয়ে বয়ে গিয়ে চুপটি করে দূরের বনে লুকিয়ে পড়ত। বনের ভেতরে ডালপালার ঘষাঘষি আর দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক একসাথে মিশে মনে হতো যেন অন্য কোনো একটা দুনিয়া থেকে ভেসে আসা শব্দ। এছাড়া আর কোনো শব্দ আমাদের কানে আসেনি। আর কাউকে আমরা দেখতে পাইনি, শুধু দেখেছিলাম দুটি লাল রঙের পাখিকে ঘাসভূমি থেকে উড়ে বনের দিকে যেতে। আমরা আস্তে আস্তে হাঁটছিলাম, আর নাউকো আমাকে তার কুয়োর কাহিনী বলছিল। স্মৃতি খুবই আজব জিনিস। যখন ওই জায়গায় ছিলাম তখন বলতে গেলে কোনো কিছুরই মনোযোগ দিইনি। আমি ভাবতেও পারিনি অনেক দিন পর্যন্ত স্মৃতিতে রয়ে যাওয়ার মতো কিছু হবে। অন্তত এটা তো ভাবিনি যে 18 বছর পরেও সব কিছু এত পরিষ্কার আমার মনে থাকবে। ওই দিনের চারপাশের দৃশ্য নিয়ে একদমই পাত্তা দিইনি। আমি ভাবছিলাম নিজেকে নিয়ে, আর ভাবছিলাম যে সুন্দরী মেয়েটা আমার পাশে হাঁটছে তাকে নিয়ে। ভাবছিলাম আমাদের দুজনকে নিয়ে। সেই সময় জীবনের প্রতিটি দৃশ্য, প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি বুমেরাং হয়ে ফিরে আসছিল আমার মনে। বাজে ব্যাপার হলো, আমি প্রেমে পড়েছিলাম। বিশাল সমস্যাযুক্ত প্রেম। চারপাশের দৃশ্য নিয়ে ভাবার সময় তখন আমার ছিল না। আর সেই জায়গায় কিনা এখন আমার স্মৃতিতে ভাসছে সেই বিস্তীর্ণ
ঘাসভূমি, ঘাসের গন্ধ, ঠান্ডা বাতাস, দূরের পর্বতশৃঙ্গ এবং কুকুরের ডাক একদম স্পষ্ট, এত স্পষ্ট যেন হাত দিয়ে ছুঁতে পারবো। সব কিছু স্পষ্ট, অথচ কোনো মানুষ সেখানে নেই। নাওকো সেখানে নেই, আমিও সেখানে নেই, কেউই নেই। কিভাবে সম্ভব? তখন যেসব ব্যাপার গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, নাওকো, আমি, আমার পৃথিবী, কোথায় হারিয়ে গেল সব? সত্যি কথা হলো, নাওকোর চেহারাও আমি মনে করতে পারছি না। অন্তত পরিষ্কার নয়। আমার স্মৃতিতে স্পষ্ট শুধু সেদিনের প্রকৃতি, চারদিকে দৃশ্য, তাই মনে আছে। যদি সময় দেই তাহলে হয়তো নাওকোর চেহারা মনে করতে পারবো। আলাদা আলাদাভাবে ওর দেহের সব অংশ জোড়া দিয়ে নিতে হবে। ওর ছোট ছোট ঠান্ডা হাত, ঘন কালো মসৃণ চুল, গোলাকার নরম কান, নিচের দিকে ছোট্ট একটা তিল, শীতের জন্য উটের লোম দিয়ে তৈরি একটি কোট পরেছিল সে। প্রশ্ন করার সময় সোজা চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করত। গলার স্বর একটু কেঁপে কেঁপে যাচ্ছিল, যেন ঠান্ডা লাগছিল বা পাহাড়ের উপর থেকে কথা বলছিল। আর তখনই তার চেহারাটা পুরোপুরি মনে পড়ত। আমরা পাশাপাশি হাঁটছিলাম বলে প্রথমে অন্য সব মনে পড়ত। সে আমার দিকে ঘুরে তাকিয়ে হেসে মাথা নাড়িয়ে কথা বলছিল, আর এমনভাবে তাকাতো যেন সরাসরি চোখের ভেতরে কোথাও হারিয়ে গেছে। একটু সময় নিলেই মনে করতে পারি। আর এত বছর পর সময় লাগার পরিমাণটাও ধীরে ধীরে বেড়ে গেছে। আগে যেখানে 5 সেকেন্ডে মনে করতে পারতাম, সেখানে 10 সেকেন্ড, 30 সেকেন্ড থেকে এখন পুরো 1 মিনিট লেগে যায়। অনেকটা সূর্যাস্তের সময় ছায়া বাড়ার মতো। কোনোদিন হয়তো ছায়া বাড়তে বাড়তে পুরোটা ঢেকে ফেলবে। এর থেকে বাঁচার কোনো উপায় নেই। স্মৃতি যেন আমি আর নাওকো যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছে। এমনকি তখন আমার অবস্থান যেখানে ছিল সেখান থেকে আরও বেশি দূরে সরে গেছে। এখন আছে শুধু চারপাশের দৃশ্য। অক্টোবরের ঘাসভূমির দৃশ্যই খালি সিনেমার মতো বারবার ফিরে আসে। যখনই ফিরে আসে তখনই যেন আমাকে ধাক্কা দিয়ে বলে, জাগো, বলে জাগো, আমি এখনো আছি। আমার কথা ভাবো, ভাবো, কেন আমি এখনো আছি। আমি কোনো ব্যথা টের পাই না, শুধু মাথার ভেতরে ভোঁতা একটা শব্দ। সেটাও হয়তো কোনো একদিন হারিয়ে যাবে। যদিও হামবুর্গ এয়ারপোর্টে ধাক্কার পরিমাণটা একটু বেশি ছিল, সেজন্যই এই বইটা লিখতে বসেছি। চিন্তা করার জন্য, বোঝার জন্য। কিছু ভালোভাবে বুঝতে হলে আমাকে লিখতে হয়। আমার অভ্যেস এভাবে চিন্তা করা। নাওকো সেদিন কি নিয়ে কথা বলছিল তা দিয়ে শুরু করা যাক। ঘাসের মাঠের মধ্যে একটা কুয়ো। এরকম একটা কুয়ো থাকতে পারে আমার কোনো ধারণাই ছিল না। এটা ছিল সম্ভবত নাওকোর কোনো কল্পনা, যা কিনা খালি ওর মনেই থাকা সম্ভব। যেসব খারাপ দিনগুলোতে এরকম অনেক ব্যাপার সেপার ওর মাথাতে ঘুরত, সে আমাকে কুয়োর বর্ণনা দিয়েছিল। তারপর থেকে আমি কুয়ো ছাড়া ঘাসভূমির দৃশ্য মন থেকে বের করতে পারিনি। যে কুয়ো আমি কখনো চোখে দেখিনি, সেদিন থেকে তা আমার দেখা ঘাসভূমির একটা অংশ হয়ে গিয়েছিল। এমনকি 1 মিনিট ধরে স্রেফ সেই কুয়োর বর্ণনাই দিতে পারবো। কুয়োর অবস্থান হলো ঘাসভূমির একদম শেষে, যেখান থেকে বন শুরু হয়েছে। ঘাসের ভেতর অদৃশ্য হয়ে থাকা একটা অন্ধকার গভীর গর্ত। বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই, কোনো বেড়া বা কোনো কিছু দিয়ে চিহ্নিত করা নেই। হাঁ করে থাকা একটা গর্ত। কুয়োর বাঁধানো পাথরগুলো বয়সের ভারে ধূসর হয়ে ফেটে গেছে। ফাটলগুলোতে সবুজ গিরগিটি বাস করে। চাইলে নিচু হয়ে কুয়োতে উকি দিতে পারেন, কিন্তু কিছু দেখতে পাবেন না। কুয়োটা ভীষণ রকমের গভীর। এই গভীরতা
গণনার অতীত। আর পৃথিবীর সব অন্ধকার একসাথে গিয়ে এর ভেতরে জমেছে। এই কুয়োটা সত্যি অনেক গভীর, অনেক গভীর। সাবধানে একটা করে শব্দ বাছাই করছিল নাওকো। সে মাঝে মধ্যে এভাবে কথা বলে, ধীরে সুস্থে একটা একটা করে সঠিক শব্দ বাছাই করে, কিন্তু কেউ জানে না কুয়োটা কোথায়। আমি শুধু নিশ্চিতভাবে জানি কুয়োটা এখানেই কোথাও আছে। টুইট জ্যাকেটের পকেটে নিজের হাত ঢুকিয়ে ও হেসে বলল, সত্যি বলছি কিন্তু? তাহলে তো খুবই বিপজ্জনক ব্যাপার। আমি বললাম, গভীর একটা কুয়ো, কিন্তু কেউ জানে না সেটা কোথায়। যে কোনো সময় তুমি সেটার মধ্যে পড়ে যেতে পারো, ব্যাস জীবন খতম, একদম শেষ। ফু, থপাক, খেল খতম। এরকম ঘটনা কিন্তু আসলেই হয়, হয়তো মাঝে মধ্যেই হয়। ধরো প্রতি 2-3 বছর একবার হয়। কেউ একজন হঠাৎ উধাও হয়ে যায় আর তাকে খুঁজে পাওয়া যায় না। তখন সবাই বলে, তাহলে নিশ্চয়ই মাঠের ওই কুয়োটায় পড়ে গেছে। মরার জন্য ঠিক সুখকর নয় ব্যাপারটা। আমি বললাম, অবশ্যই না, এরকম মৃত্যু খুবই ভয়াবহ মৃত্যু। নাওকো বলছিল, জ্যাকেট থেকে ঘাসের বীজ ঝাড়তে ঝাড়তে পরে ঘাড় ভেঙে গেলে সবচেয়ে ভালো, কিন্তু যদি পা ভাঙে কিচ্ছু করার নেই। যত জোরে চিৎকার করো না কেন, কেউ শুনতে পাবে না। আর তুমি আশাও করতে পারছো না কেউ তোমাকে খুঁজে পাবে। সে সময় যাবতীয় পোকামাকড় তোমার গায়ে কিলবিল করবে। তোমার আগে যারা সেখানে মারা গিয়েছিল তাদের হাড্ডিগুড্ডি আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। চারপাশে কঠিন অন্ধকার আর ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ। এরকম একটা জায়গায় তুমি আস্তে আস্তে একটু একটু করে মারা যাবে। ইয়াক, চিন্তা করেই আমার গা গুলিয়ে উঠছে। আমি বললাম, কারো একজনের উচিত কুয়োটা খুঁজে বের করে চারপাশের দেয়াল তুলে দেওয়া, কিন্তু কেউ কুয়োটা খুঁজে পেল না। তাই সাবধান থেকো, আর ভুলেও রাস্তা থেকে সরে যেও না। ঠিক আছে, চিন্তা করো না। নাওকো জ্যাকেটের পকেট থেকে তার বাম হাত বের করে আমার হাত ধরল। চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। তুমি মাঝরাতে এখানে দৌড়াদৌড়ি করতে পারো, কুয়োয় পড়বে না। আর যতক্ষণ আমি তোমার সাথে আছি আমিও পড়ব না। সত্যি পড়ব না তো? কখনো না। কিন্তু আমরা নিশ্চিত হব কি করে? আমি জানি। কিছুক্ষণ চুপ থেকে হাতটা আরো শক্ত করে ধরে বলল সে, আমি এইসব ব্যাপারে নিশ্চিত জানি। যুক্তি দিয়ে বোঝানো মুশকিল, কিন্তু আমি মনে মনে টের পাই। যেমন ধরো, আমি যখন এরকম তোমার কাছাকাছি থাকি তখন একটুও ভয় পাই না। তখন কোনো অশুভ কিছু আমাকে স্পর্শ করে না। তাহলে তো হলোই। আমি বললাম, তোমাকে যা করতে হবে সেটা হলো সবসময় আমার সাথে থাকা। সত্যি সত্যি। নাওকো থামল। ওর দেখা দেখি আমিও। সে তার 2 হাত আমার কাঁধে রাখল, আমার চোখে রাখল চোখ। ওর চোখের গভীরে এক অদ্ভুত গাঢ় ঘূর্ণিপাক। সুন্দর সেই চোখগুলো যেন অনেকক্ষণ আমার ভেতরটা দেখল, তারপর সোজা হয়ে আমার গালের সাথে গাল রাখল। চমৎকার উষ্ণ একটি অনুভূতি। আমার হৃদস্পন্দন কয়েক মুহূর্তের জন্য যেন থেমে গেল। থ্যাংক ইউ, বলল সে। মাই প্লেজার, বললাম তাকে। তোমার কথা শুনে খুব খুশি হলাম, কিন্তু এটা আসলে সম্ভব না। মলিন হাসির সাথে সে বলল, সম্ভব না মানে? কেন সম্ভব না? কারণ ব্যাপারটা ঠিক হবে না, খুব বাজে হবে। আর কথা শেষ না করে নাওকো আবার হাঁটতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম যাবতীয় নানা রকমের চিন্তা ওর মাথায় ঘুরছে, তাই কথা না বাড়িয়ে ওর সাথে সাথে হাঁটতে লাগলাম। ব্যাপারটা একদম ঠিক হবে না, তোমার জন্যও না, আমার জন্যও না। অনেকক্ষণ পর ও বলল, ঠিক হবে না কিভাবে বুঝলে? আস্তে করে জিজ্ঞেস করলাম তাকে। কেন বুঝতে পারছো না? একজন মানুষের পক্ষে আরেকজন মানুষকে সারাক্ষণ দেখে রাখা সম্ভব না। ধরো আমরা বিয়ে করলাম, তোমাকে দিনের বেলা কাজে যেতে হবে। তুমি তখন না থাকলে আমার দেখাশোনা কে করবে? তারপর ধরো তুমি বিজনেস ট্রিপে
বাইরে গেলে তখন আমার দেখাশোনা কে করবে? আমি তো সারা জীবন আঠার মতো তোমার সাথে লেগে থাকতে পারবো না, তাই না? কীরকম সম্পর্ক হবে সেটা? আজকে হোক কালকে হোক তুমি আমার উপর বিরক্ত হয়ে যাবে, মনে হবে কি করছি এই জীবনে, সারাক্ষণ এই মেয়ের দেখাশোনা করা লাগছে। আমি তা গ্রহণ করতে পারবো না। এভাবে আমার সমস্যার কোনো সমাধান হবে না। কিন্তু তোমার সমস্যা তো সারা জীবন থাকবে না। ওর পিঠে হাত রেখে বললাম আমি, একদিন না একদিন সমস্যার সমাধান তো হবেই। আর যখন শেষ হবে তখন না হয় আমরা ভাববো কি করা যায়। বলা যায় না, হয়তো তুমি উল্টো আমাকে সাহায্য করলে। আমরা তো আর হিসেব করে জীবন চালাচ্ছি না। আমাকে যদি তোমার প্রয়োজন হয় আমাকে ব্যবহার করো। এত কঠোর হচ্ছ কেন? রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। তুমি বেশি চিন্তা করো আর খালি খারাপ ব্যাপার স্যাপার চিন্তা করো। হালকাভাবে নাও, সব হালকা লাগবে। তুমি এটা কিভাবে বলতে পারলে? ওর গলার স্বর অন্যরকম শোনালো। আমি বুঝতে পারলাম সম্ভবত এমন কিছু বলে ফেলেছি যা বলা ঠিক হয়নি। বলো, কি করে এসব বললে আমাকে? মাটির দিকে চোখ রেখে নাউকো জিজ্ঞেস করল। তুমি এমন কিছু বলনি যা আমি নিজে জানি না। রিল্যাক্স, হালকাভাবে নাও, সব হালকা লাগবে। এসব আমাকে বলার কি মানে? আমি যদি এখন সব ছেড়ে দেই আমি ভেঙে পড়ব। আমি সবসময় এভাবে পারও করে এসেছি। এটাই জীবনের একমাত্র পথ যেটা আমি জানি। যদি এক মুহূর্তের জন্য রিল্যাক্স করি আমি আর আগের পথ ফিরে পাবো না। একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাব। সেই সহজ ব্যাপারটা তুমি বুঝতে পারছো না, অথচ আমার দেখাশোনা করতে চাইছো কি মনে করে? আমি কোনো কথা বললাম না। আমি দিশেহারা হয়ে গিয়েছি, সত্যি অনেক দিশেহারা আমি। তুমি যা ভাবছো আমার সমস্যা তার চেয়ে অনেক গভীর এবং অন্ধকার। আচ্ছা আমাকে বলো, তুমি কিভাবে সেদিন আমার সাথে বিছানায় গিয়েছিলে? কি করে পারলে এরকম করতে? কেন একা ছেড়ে দিলে না আমাকে? পাইন বনের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। ভীতিকর রকমের নিস্তব্ধতা। পথের উপর পড়েছিল গ্রীষ্মের শেষে মরে শুকনো হয়ে যাওয়া পোকামাকড়। সেগুলো আমার জুতোর নিচে পড়ে মচমচ শব্দ করছিল, যেন কিছু একটা খুঁজছি। এরকম একটা ভাব নিয়ে আমি আর নাউকো বনের ভেতর দিয়ে হাঁটতে থাকলাম। আমি দুঃখিত। আমার হাত জড়িয়ে ধরে নাউকো বলল, তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি কি বলেছি তা নিয়ে কষ্ট পেও না। সত্যি আমি দুঃখিত। আমি আসলে নিজের উপরে রেগে গিয়েছিলাম। আমার মনে হয় আমি তোমাকে এখনো বুঝে উঠতে পারিনি। বললাম তাকে, আমি এত স্মার্ট নই। কোনো কিছু বুঝতে আমার একটু সময় লাগে, কিন্তু যদি যথেষ্ট সময় পাই তোমাকে আমি ঠিকই বুঝতে পারবো। দুনিয়ার যে কারো থেকে ভালোভাবে বুঝতে পারবো। আমরা থেমে গিয়ে স্তব্ধ বনের ভেতর কান পাতলাম। পাইনের ফল আর পোকামাকড়ের মৃত দেহাবশেষ পায়ের নিচে পিষে ফেলে উপরের দিকে তাকালাম। পাইনের ডালপালার ভেতর দিয়ে আকাশ দেখা যাচ্ছিল। জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা ভাবছিল নাউকো। তার দৃষ্টিতে ছিল শূন্যতা। আমাকে বলো তো তরু, সে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, বললাম তাকে। তুমি আমার দুটো কথা রাখবে? তিনটেও রাখতে পারবো ম্যাডাম। নাউকো হেসে মাথা নাড়ল। না, দুটোই যথেষ্ট। একটা হলো তোমার জন্য। তুমি জানো তুমি আমাকে দেখতে এসেছো, সেজন্য আমি এতটা কৃতজ্ঞ। প্রচণ্ড খুশি হয়েছি। আমি জানি এই ব্যাপারটা আমাকে আরও কিছুদিন রক্ষা করবে। হয়তো উপরে প্রকাশ করছি না, কিন্তু সত্যি আমি তোমাকে আবার দেখতে আসব। আমি বললাম, অন্য কথাটা কি? আমি চাই তুমি আমাকে সারা জীবন মনে রাখবে। তোমার কি মনে থাকবে আমি একসময় ছিলাম তোমার পাশে, একদিন এভাবে দাঁড়িয়েছিলাম? সব সময়। আমি বললাম, সারা জীবন মনে থাকবে আমার। আর কিছু না বলে এগিয়ে গেল সে। ডালপালার ফাঁক দিয়ে আসা হেমন্তের আলো তার জ্যাকেটের উপর খেলতে লাগলো।
কোথাও একটা কুকুর ডাকলো, আগের চেয়ে অনেক কাছে এখন কুকুরটা। নাউকো একটা ছোট্ট টিলার উপর উঠে পাইনের ডাল এড়িয়ে ঢাল দিয়ে নেমে গেল। আমি তখন 3-4 কদম পেছনে। তাড়াতাড়ি ফিরে এসো, পেছন থেকে ডাকলাম তাকে। কুকুরটা এদিকে কোথাও থাকতে পারে। নাউকে এসে হাসি মুখে আমার হাত জড়িয়ে ধরল। বাকি পথ আমরা পাশাপাশি হেঁটে গেলাম। তুমি সত্যি কথা দিচ্ছ তো আমাকে কখনো ভুলবে না? ফিসফিস করে বলল সে। আমি তোমাকে কখনো ভুলব না, কখনো ভুলতে পারবো না। তারপরও আমার স্মৃতি এখন অনেক ঝাপসা হয়ে গেছে। অনেক কিছুই হয়তো একদম ভুলে গেছি। স্মৃতি থেকে লিখতে গিয়ে ভয়ে ভয়ে লিখছি। গুরুত্বপূর্ণ কিছু কি ছিল যা একদম ভুলে গেছি, নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো ধীরে ধীরে বদলে গিয়ে আমার ভেতরে একতাল কাদায় পরিণত হয়ে যাচ্ছে? যা হোক না কেন, এভাবেই আমাকে কাজ করে যেতে হবে। দুর্বল, মলিন, হারিয়ে যেতে বসা স্মৃতিগুলো বুক থেকে বের করে করে কোনোভাবে লিখে ফেলতে হবে। রাখতে হবে নাউকোর কাছে দেওয়া প্রতিজ্ঞা। আগে যখন স্মৃতি পরিষ্কার ছিল, অনেকবার ভেবেছি নাউকোকে নিয়ে লিখব, কিন্তু একটা লাইনও বের করতে পারিনি। আমি বুঝতে পারছিলাম যদি একটা লাইন কোনোভাবে লিখে ফেলতে পারি তাহলে বাকি পুরোটা ঝরঝর করে বেরিয়ে আসবে, কিন্তু সম্ভব হয়নি। সব কিছু এত স্পষ্ট ছিল যে আমি বুঝে উঠতে পারছিলাম না কিভাবে শুরু করব। যে মানচিত্র সব কিছু বেশি বেশি দেখায়, সেটা কখনো কখনো অপ্রয়োজনীয় হয়ে পড়ে। এখন মনে হচ্ছে আসলে এত নিখুঁত করে কোনো কিছু শুরু করার কোনো দরকার নেই। নাউকোর স্মৃতি আমার ভেতর যতই অস্পষ্ট হয়ে আসছে, ততই যেন আমি তাকে ভালোভাবে বুঝতে পারছিলাম। বুঝতে পারছি কেন সে তাকে ভুলে না যেতে বলেছিল। নাউকো নিজেও জানতো কারণটা। সে জানতো তার স্মৃতি একদিন ঠিকই মলিন হয়ে যাবে। সেজন্যই চেয়েছিল আমি যেন তাকে ভুলে না যাই। কিন্তু যে উপলব্ধিটা আমাকে কুরে কুরে খাচ্ছে, সেটা হলো সে আমাকে কখনো ভালোবাসেনি। কোনো এক অতীতে, অনেক অনেক বছর আগে, সঠিকভাবে বলতে বছর 20 আগের কথা। আমি তখন ডরমেটরিতে থাকতাম। আমার বয়স তখন 18, মাত্র ভার্সিটিতে ঢুকেছি। জীবনে প্রথমবারের মতো এসেছি টোকিওতে। একা বসবাস করার অভিজ্ঞতাও জীবনে সেই প্রথম। সাধারণত ডর্মগুলোতে ছাত্ররা একা এক রুমে থাকে। আমার উদ্বিগ্ন মা বাবা তাই আমার জন্য একটা প্রাইভেট ডর্ম খুঁজে বের করলেন। এমন একটা ডর্ম যেটা ছাত্রদের খাবারের জন্য অন্যান্য সুবিধা দিয়ে থাকে, যা তাদের ভিন গ্রহ থেকে আগত 18 বছর বয়স্ক সন্তানদের জীবন রক্ষা করবে। অবশ্য খরচও একটা বিষয় ছিল। ডর্মের খরচ প্রাইভেট রুমের চেয়ে অনেক কম। মোটামুটি একটা বিছানা আর একটা পড়ার ল্যাম্প থাকলেই আমার আর কোনো আসবাবপত্রের তেমন দরকার ছিল না। ব্যক্তিগতভাবে আমি হয়তো খুশি হতাম অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকতে পারলে, কিন্তু আমার ম্যাট্রিকুলেশন আর প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফির পেছনে বাবা মায়ের যে খরচ হয়েছে, তারপর আর উচ্চবাচ্য করিনি। তাছাড়া কোথাও থাকছি তা দিয়ে আমার খুব একটা মাথা ব্যথা ছিল না। ডরমেরিটা ছিল শহরের মাঝখানে একটা পাহাড়ের উপর, চারকোনা একটা জায়গা, কংক্রিটের দেয়াল দিয়ে চারদিক ঘেরা। মেইন গেটের ঠিক ভেতরেই একটা বিশাল জেলকোভা গাছ। লোকজন বলতো গাছটার বয়স কমপক্ষে 150 বছর। পাতা এত ঘন ছিল যে নিচ থেকে তাকালে উপর দিয়ে আকাশ দেখা যেত না। মেইন গেট থেকে বাঁধানো রাস্তা এসে গাছটাতে পাশ কাটিয়ে সোজা চলে গিয়েছিল। সামনে এগিয়ে রাস্তার দুপাশে মুখোমুখি দুটো 3তলা কংক্রিটের বিল্ডিং ছিল। প্রচুর জানালাওয়ালা এই বিশাল বিল্ডিংগুলো দেখলে মনে হতো কোনো জেলখানাকে বদলে অ্যাপার্টমেন্ট বানানো হয়েছে, অথবা হয়তো কোনো অ্যাপার্টমেন্টকে
জেলখানা হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও কোনো নোংরা কিংবা খারাপ কিছু ছিল না, জানালাগুলো দিয়ে রেডিওর শব্দ ভেসে আসতো। সবগুলো জানালাতেই একই রকমের ক্রিম রঙের পর্দা ছিল, যাতে রোদে রং চটে না যায়। ডরমেটরি বিল্ডিং দুটোর পর রাস্তাটা গিয়ে শেষ হয়েছিল একটা দোতলা কমন বিল্ডিংয়ে। একতলায় ছিল ডাইনিং হল আর গোসলখানা, দোতলায় ছিল অডিটোরিয়াম, মিটিং হল আর গেস্ট রুম, যেটার কোনো ব্যবহার আমি কোনোদিন দেখিনি। কমন বিল্ডিংয়ের পাশে তৃতীয় আরেকটা ডর্ম, একই রকম 3 তলা বিল্ডিং। বিশাল সবুজ উঠোনগুলোতে স্প্রিংকলারগুলো যখন পানি ছিটাতো তখন মনে হতো সূর্যের আলো আটকা পড়েছে। কমন বিল্ডিংয়ের পেছনে ফুটবল আর বেসবল খেলার মাঠ ছিল, সেই সাথে ছিল 6টা টেনিস কোর্ট। সোজা ভাষায় যা দরকার সবই ছিল ডরমেটরিতে। ডর্মের একমাত্র সমস্যা ছিল রাজনীতি। ডরমেরুটা চালাতো সন্দেহজনক একটা ফাউন্ডেশন, যার মধ্যমণি ছিল চরম ডানপন্থী এক ব্যক্তি। যেভাবে তারা ডর্মটি চালাতো তাতে আমার মনে হতো কোথাও বিশাল কোনো ঘাপলা আছে। ডর্মের নিয়মকানুন দেখলে বা ছাত্রদের মধ্যে বিলানো লিফলেট দেখলে এসব পরিষ্কার বোঝা যেত। তাদের দাবি অনুযায়ী ডর্মের স্থাপনের মূল লক্ষ্য ছিল শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিপালন করে দেশের প্রয়োজনে গড়ে তোলা। আর যেসব উদ্যোক্তা এই মূল লক্ষ্য বিশ্বাস করেন তারা এই ডরমেটরি গড়ে তুলতে ফান্ড দিয়েছিলেন। পুরোটাই ছিল লোক দেখানো ধাপ্পাবাজি। আসল কারণ অবশ্য কেউই জানত না। কেউ বলতো ট্যাক্স ফাঁকি দেওয়ার ধান্দা, মানুষের সামনে উদ্যোক্তাদের দেশ দরদি সাজার ধান্দা, আবার কেউ বলতো শহরের মধ্যে এরকম একটা চমৎকার সরকারি জায়গা দখল করার মতলব। কিন্তু একটা বিষয় স্পষ্ট ছিল, এই ডর্মে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসতো অভিজাত শ্রেণীর ছাত্রদের একটা সুবিধাভোগী গ্রুপ ছিল। তারা স্টাডি গ্রুপের নামে প্রতি মাসেই কিছু মিটিং ফিটিং করত, যেখানে ডরমেটরির উদ্যোক্তাদেরও দেখা যেত। স্টাডি গ্রুপের সদস্যদের পাশ করার সাথে সাথেই ভালো চাকরি হয়ে যেত। আমার কোনো ধারণা ছিল না এইসব কাহিনীর কোনটা কতটুকু সত্যি, কিন্তু সবাই অন্তত এইটুকু চিন্তিত ছিল যে ডরমেটরিতে সন্দেহজনক কিছু একটা অবশ্যই আছে। যাই হোক, আমি সেই সন্দেহজনক ডরমেটরিতে 2 বছর ছিলাম, 1968 এর বসন্ত থেকে 1970 এর বসন্ত পর্যন্ত। এত কিছু বলার পরেও ডরমেটরি আসলে ডানপন্থী ছিল নাকি বামপন্থী ছিল নাকি অন্য কিছু ছিল, তাতে আমার দৈনন্দিন জীবনে আসলে কিছু যেত আসতো না। লাল সূর্যওয়ালা পতাকা উত্তোলন দিয়ে প্রতিদিন সব শুরু হতো, আর সাথে অবশ্যই জাতীয় সঙ্গীত। একটা ছাড়া আরেকটা সম্ভব নয়, সবাই জানে। পতাকা দ্বন্দ্বটা ডরমেটরি কমপ্লেক্সের একদম মাঝে ছিল। 3টা বিল্ডিং থেকেই সেটা পরিষ্কার দেখা যেত। উত্তর ডরমেটরির, আমার ডরমেটরির বিল্ডিং যেটা, যিনি প্রধান তার উপর দায়িত্ব ছিল পতাকার। তিনি ছিলেন বেশ লম্বা, বয়স হবে 50-এর শেষ অথবা 60-এর প্রথম দিকে, আর ছিল ঈগলের মতো চোখ, এবড়োখেবড়ো ধূসর চুল, রোদে পুড়ে যাওয়া ঘাড়ে লম্বা একটা ক্ষত চিহ্ন। সবাই বলাবলি করত তিনি নাকি যুদ্ধকালীন নাকানো স্পাই স্কুলের গ্রাজুয়েট ছিলেন। যদিও কেউ নিশ্চিত ছিল না, তার পাশে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে দাঁড়ানো থাকত এখানের এক ছাত্র। ছেলেটা সবসময় নেভি ব্লু ইউনিফর্ম পরত। তার চুল ছিল কারো দেখা দুনিয়ার সবচেয়ে ছোট ক্রু কাট। আমি ছেলেটার নাম জানতাম না, কোন রুমে থাকতো সেটাও জানতাম না। তাকে কখনো ডাইনিং হল বা গোসলখানাও দেখিনি, এমনকি সে আসলে ছাত্র কিনা সেটাও বলা মুশকিল। তার সবসময় পোশাকের কারণে সবাই তার ডাকনাম দিল ইউনিফর্ম। স্যার নাকানোর তুলনায় তার অ্যাসিস্ট্যান্ট তেলতেলা মুখওয়ালা ছোটোখাটো গোট্টাকাট্টা টাইপের ছিল, কিন্তু অদ্ভুত মানিকজোর প্রতিদিন ভোর 6টায় একসাথে পতাকা উত্তোলন করত। ডর্মে আসার পর প্রথম ভোরে উঠে পতাকা উত্তোলন দেখতাম। রেডিওতে 6টা বাজার সাথে সাথেই মানিকজোর হাজির হতো।
পরনে থাকতো তার ইউনিফর্ম আর তার চামড়ার কালো জুতো। নাকানো পরতো খাটো জ্যাকেট আর সাদা ট্রেনিং শু। ইউনিফর্মের হাতে থাকতো পলনিয়ার রুডের একটা বাক্স। অন্যদিকে নাকানো বহন করত একটা সনি ক্যাসেট প্লেয়ার। পতাকা দণ্ডের কাছে গিয়ে ইউনিফর্ম বাক্স খুলে সুন্দর করে ভাঁজ করা পতাকাটা বের করে নাকানোর হাতে তুলে দিত। নাকানো পতাকা দণ্ডের দড়িতে সাদা মাঠে লাল উদীয়মান সূর্যওয়ালা পতাকা বের করে দেবার পর ইউনিফর্ম ক্যাসেট প্লেয়ারে জাতীয় সঙ্গীত চালিয়ে দিত। আমাদের রাজার জয় হোক, আর পতাকা উপরে উঠতে থাকত যতক্ষণ না নুড়িগুলো শক্ত পাথরে পরিণত হয়। পতাকা ততক্ষণে দণ্ডের অর্ধেকে পৌঁছে গেছে, আর শ্যাওলায় ঢেকে যাক। পতাকা একদম চূড়ে উঠে গেলে তারা দুজন সটান দাঁড়িয়ে পতাকার দিকে তাকিয়ে থাকত। পরিষ্কার আবহাওয়ার দিনগুলোতে এটা মোটামুটি কমন দৃশ্য ছিল। সন্ধ্যায় পতাকা নামানো একই রকম আনুষ্ঠানিকতায় সম্পন্ন হতো, খালি বিপরীত দিকে। পতাকা নামানোর পর ভাঁজ করে বাক্সে রাখা হতো। রাতের বেলা পতাকা উঠত না। আমি বুঝতে পারতাম না রাতে পতাকা উড়লে সমস্যাটা কোথায়। পুরো দেশ তো রাতে ঠিকই কাজ করে যাচ্ছে। অনেকেই সারা রাত ধরে কাজ করে। রাস্তা তৈরির শ্রমিক, ট্যাক্সি ড্রাইভার, বার হোস্টেসরা, কিংবা দমকল বাহিনী, কিংবা চৌকিদাররা। আমার কাছে এটা অন্যায্য মনে হতো। এইসব মানুষেরা পতাকার বাইরে। হয়তো এর কোনো মানেই ছিল না, স্রেফ করার জন্য করা। হয়তো কেউ ব্যাপারটাকে পাত্তাই দিত না, আমি ছাড়া। অবশ্য আমিও যে পাত্তা দিতাম তাও না, স্রেফ মাথায় আসতো প্রশ্নটা, এই আর কি। প্রথম রোম বন্টনের নিয়ম ছিল এমন, প্রথম এবং তৃতীয় বর্ষের ছাত্ররা এক রুমে দুজন করে থাকবে, আর শেষ বর্ষের বা সিনিয়র ছাত্ররা সিঙ্গেল রুম পাবে। ডাবল রুমগুলো কিন্তু লম্বাটে ছিল, 9 ফুট বাই 12 ফুটের। সাথে দরজার বিপরীতে অ্যালুমিনিয়াম ফ্রেমের একটা জানালা, আর জানালার সাথে পাশাপাশি দুটো পড়ার টেবিল। দরজার বাম দিকে একটা স্টিলের দোতলা খাট। ঘরের অন্যান্য জিনিসপত্র খুবই সাধারণ। একজোড়া লকার, একটা ছোট কফি টেবিল, আর দেয়ালের সাথে লাগানো শেলফ। সবচেয়ে পরিপাটি পর্যবেক্ষকের কাছেও এই অবস্থাকে কোনোভাবে কাব্যিক বলা মুশকিল। বেশিরভাগ রুমগুলোতে শেলফে তাকালে পাওয়া যেত ট্রানজিস্টর রেডিও, হেয়ার ড্রায়ার, পানির ইলেকট্রিক জার, চুলা, ইনস্ট্যান্ট কফি, টি ব্যাগ, চিনি, ইনস্ট্যান্ট রামেন নুডলস তৈরির পাত্র। দেয়ালগুলো বিভিন্ন ম্যাগাজিন আর পর্ন সিনেমার পোস্টারে ঢাকা। একজন তার দেয়ালে এমন একটা ছবি লাগিয়েছিল যেখানে একটা আলু আর একটা শূকর সঙ্গম করছে। ওটা বাদে মোটামুটি সব দেয়াল নগ্ন নারীদেহ আর পপ গায়িকা কিংবা নায়িকাদের ছবিতে ঢাকা ছিল। টেবিলের বুকশেলফে থাকতো পড়ার বই, ডিকশনারি আর গল্পের বই। এইসব পুরুষ ভর্তি রুমগুলো থেকে যে গন্ধ আসতো তা ছিল ভয়াবহ। ময়লার ঝুড়িতে পচতে থাকা কমলার খোসার বোঝাই হয়ে আছে। খালি ক্যানগুলো ব্যবহার করা হয়েছে ছাইদানি হিসেবে। সিগারেটের অবশিষ্ট দিয়ে সেগুলো ভর্তি। এসবের সাথে কফি বা বিয়ারের অবশিষ্ট মিশে টকটক একটা দুর্গন্ধ বের হতো। তাকের উপর থেকে ঝুলকালি ঝুলে ঝুলে বাসন কোষণে পড়ত। মেঝেগুলোতে রামেন নুডলসের খালি প্যাকেট আর বিয়ারের খালি ক্যান পড়ে থাকত। কারো মাথায় কখনো আসেনি এগুলোকে ঝাড়ু দিয়ে দিয়ে ময়লার ঝুড়িতে ফেলা উচিত। আর জোরে বাতাস বইলে তো ঘর ধুলোর মেঘে ডুবে যেত। প্রত্যেক রুমের নিজস্ব দুর্গন্ধ ছিল, কিন্তু দুর্গন্ধের উপাদান মোটামুটি সবার একই ছিল, ঘামের গন্ধ আর ময়লার আবর্জনা। নোংরা জামা কাপড়গুলো বিছানার নিচে স্তূপ করে রাখা হতো। ম্যাট্রেসগুলো মাঝে মধ্যে যে ঝাড়া দেওয়া প্রয়োজন সেটাও কেউ কোনোদিন চিন্তা করেনি। তার উপর ম্যাট্রেসগুলো থেকে যে ঘামের গন্ধ বের হতো তা বলার বাইরে। এই আস্তাকুরগুলো থেকে কখনো কোনো মহামারী কেন যে শুরু হয়নি
সেটাই বরং গবেষণার বিষয়। অন্যদিকে আমার রুম ছিল হাসপাতালের মর্গের মতো পরিষ্কার। মেঝে বা জানালায় কোনো ময়লা নেই। ম্যাট্রেসগুলো প্রতি সপ্তাহে একবার রোদে দেওয়া হয়। পেন্সিলগুলো সব কলমদানিতে সুন্দর করে গুছিয়ে রাখা। এমনকি পর্দা পর্যন্ত মাসে একবার ধোয়া হতো। কারণ আর কিছুই না, আমার রুমমেটের সূচিবাই ছিল। ডর্মের অন্যদেরকে যখন আমি পর্দা ধোয়ার কথা বলেছি, কেউ বিশ্বাসই করেনি। তারা ভাবতেই পারেনি যে পর্দা কখনো ধোয়া উচিত অথবা ধোয়া সম্ভব। তারা প্রায় সবাই বিশ্বাস করত যে পর্দা জানালার অবিচ্ছেদ্য একটা অংশ। এই ছেলের কোনো সমস্যা আছে, তারা বলতো। তারা তাকে নাৎসি কিংবা স্টর্ম ট্রুপার নাম দিয়েছিল। আমাদের দেয়ালে কোনো ছবি ছিল না, তাই আমরা আমস্টারডাম ক্যানেলে একটা ছবি ঝুলিয়েছিলাম। আমি তাও একবার একটা নগ্ন নারীর ছবি লাগিয়েছিলাম, কিন্তু স্টর্ম ট্রুপার সেটা নামিয়ে ফেলে। সে বলেছিল, এইসব ছবি নিয়ে আমার কোনো আগ্রহ নেই ওয়াতানাবে। সুতরাং আমরা শুধু আমস্টারডাম ক্যানেলের ছবিতেই রয়ে গেলাম। নগ্ন নারীর ছবি নিয়ে আমার নিজেরও তেমন কোনো মাথা ব্যথা ছিল না, তাই ঝামেলা করিনি। যখন কেউ কোনো কাজে আমাদের রুমে আসতো আর আমস্টারডাম ক্যানালের ছবিটা দেখত, তখন প্রশ্ন করত, এটা আবার কি? ও এটা স্টর্ম ট্রুপার ওইটা দেখে মাস্টারবেট করে, আমি বলতাম। ফাজলামি করে বলতাম, কিন্তু সবাই ব্যাপারটাকে সিরিয়াসলি করে ফেলেছিল। পরে একসময় আমি নিজেও বিশ্বাস করা শুরু করেছিলাম। স্টর্ম ট্রুপার আমার রুমমেট জানার পর সবাই আমাকে সহানুভূতির সাথে দেখত, কিন্তু আমি আসলে মোটেও দুঃখিত ছিলাম না। সে আমাকে বিরক্ত করতো না যদি আমি নিজের জিনিসপত্র পরিষ্কার রাখতাম। বরং ওকে রুমমেট পাওয়ায় অনেক কিছু অনেক সহজ হয়ে গিয়েছিল। সে নিজের সব পরিষ্কার করত, ম্যাট্রেস রোদে দিত, ময়লা ফেলে দিয়ে আসতো। মাঝে মাঝে ব্যস্ততার জন্য গোসল করতে ভুলে গেলে সে নিজ দায়িত্বে আমাকে গোসলের কথা মনে করিয়ে দিত। সে এমনকি আমাকে মনে করিয়ে দিত আমার নাপিতের কাছে গিয়ে নাকের লোম ছেটে আসার সময় হয়েছে। যে জিনিসটা আমার বিরক্ত লাগতো সেটা হলো, ঘরের মধ্যে যদি সে একটা পোকাও দেখত, স্প্রে করে ভাসিয়ে ফেলত। আমাকে বাধ্য হয়ে অন্যদের আস্থা করে ঘুমাতে যেতে হতো। একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে স্টর্ম ট্রুপার ভূগোলে পড়াশোনা করছিল। প্রথম যেদিন আমাদের দেখা হয়, আমাকে বলেছিল, আমি মানচিত্র নিয়ে পড়ছি। তোমার মানচিত্র পছন্দ? জিজ্ঞেস করেছিলাম তাকে। হ্যাঁ, যখন পাশ করে বের হব তখন আমি ভূমি জরিপ অধিদপ্তরে চাকরি নিব আর মানচিত্র নিয়ে কাজ করব। মানুষের জীবনে কত রকম স্বপ্ন থাকতে পারে ভেবে আমি অবাক হয়েছিলাম। টোকিওতে প্রথম এসে এসব শুনে অবাক হতাম। আমার মাথায় কাজ করলো, সমাজে কিছু এমন মানুষের দরকার আছে যাদের স্বপ্ন হলো মানচিত্র বানানো। তার উপর তাদের মধ্যে একজন আবার এমন যে ভূমি জরিপ অধিদপ্তরে কাজ করতে চায়, কিন্তু মানচিত্র উচ্চারণ করতে গিয়ে প্রতিবার তোতলায়। স্টর্ম ট্রুপার সবসময় তোতলাতো না, কিন্তু মানচিত্র উচ্চারণ করতে গেলে শতভাগ নিশ্চয়তা ছিল যে সে তোতলাবেই। তো তুমি কি করছো? আমাকে জিজ্ঞেস করলো সে। নাটক, বললাম তাকে। নাটক করো? না, পাণ্ডুলিপি পড়ি আর গবেষণা করি। রেসিন, ইউনেস্কো, শেক্সপিয়র, এসব আর কি। সে জানালো শেক্সপিয়রের নাম শুনলেও বাকিদের নাম সে শোনেনি। আমি নিজেও বাকিদের সম্পর্কে বেশি কিছু জানতাম না। লেকচার শিটের নাম দেখেছি শুধু। তুমি নাটক পছন্দ করো? জিজ্ঞেস করলো সে। তেমন একটা না, বললাম আমি। আমার উত্তর শুনে বিভ্রান্ত হয়ে গেল সে। সেই সাথে তোতলামি আরও বেড়ে গেল। আমার দুঃখ হতে লাগলো এই জন্যে। আমি যে কোনো কিছু নিয়ে পড়াশোনা করতে পারতাম, বললাম তাকে। জাতিতত্ত্ব, এশিয়ার ইতিহাস নেয়ার জন্য নেয়া, তাই নাটক নিয়ে ফেললাম, এই আর কি। এর চেয়ে ভালো কোনো অজুহাত তখন আর মাথায় আসছিল না। বুঝলাম না। সে বলল, তার চেহারা দেখেও বোঝা যাচ্ছিল সে বোঝেনি। আমার মানচিত্র পছন্দ, তাই আমি টোকিওতে এসেছি আর বাবা মায়ের পাঠানো টাকা দিয়ে মানচিত্র নিয়ে পড়ছি। কিন্তু তুমি? তার প্রশ্নের মধ্যে যুক্তি আছে।
আমি উত্তর দেবার চেষ্টায় ক্ষান্ত দিলাম। ম্যাচ দিয়ে আমরা লটারি করলাম যে কে কোন ব্যাংকে শোবে। ও পেল উপরের খাট, আমি নিচেরটা। স্টর্ম ট্রুপার ছিল লম্বা, ক্রুকার চুল, উঁচু চাপার হাড়ওয়ালা। সে সবসময় একই জামা কাপড় পরত, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো জুতো, নেভি ব্লু সোয়েটার। ক্লাসে যাওয়ার সময় এর সাথে আরও যুক্ত হতো ইউনিফর্ম জ্যাকেট আর কালো ব্রিফকেস। একজন সাধারণ ডানপন্থী ছাত্রের বেশভূষা আর কি। সে কারণেই সবাই তাকে স্টর্ম ট্রুপার ডাকত, যদিও সে রাজনীতি থেকে 100 হাত দূরে থাকত। ইউনিফর্ম পরত কারণ তাহলে কবে কি জিনিস কাপড় পরবে সেই ঝামেলা পোহাতে হতো না। তার যাবতীয় আগ্রহ ছিল উপকূলের ভৌগোলিক পরিবর্তন কিংবা নতুন রেল লাইন বসানোর উপর। আর কোনো কিছু তাকে টানত না। সে ঘন্টার পর ঘন্টা এসব নিয়ে অনর্গল কথা বলতে পারত, যতক্ষণ না শ্রোতা কোথাও পালিয়ে যায় কিংবা ঘুমিয়ে পড়ে। সে প্রতিদিন ভোর 6টায় আমাদের রাজার জয় হোক এর সাথে ঘুম থেকে উঠত। এর জন্য অন্তত পতাকা উত্তোলন কর্মসূচি কারো কাজে লাগত। জামা কাপড় পরে বাথরুম সেরে ঘণ্টাখানেক ধরে মুখ ধৌতকরণ চলত। আমার মাঝে মধ্যে মনে হতো সে হয়তো প্রতিটা দাঁত একটা একটা করে বের করে পরিষ্কার করত। রুমে ফিরে গামছা রেডিয়েটরের উপর শুকাতে দিয়ে ব্রাশ আর সাবান শেলফে গুছিয়ে রাখত। তারপর শুরু হতো রেডিও চালিয়ে বিখ্যাত ব্যায়াম করা। আমি পড়াশোনা করে রাতে দেরিতে ঘুমাতে যেতাম, তাই সকাল 8টার আগে উঠতে পারতাম না। সে যখন ব্যায়াম শুরু করত আমি তখন বেহুশ, অন্তত যতক্ষণ না লাফালাফি শুরু হতো। সে তার লাফালাফি অনেক সিরিয়াসলি নিয়েছিল, আর এমন সব লাভ দিত যে খাট পর্যন্ত কেঁপে উঠত। আমি 3 দিন পর্যন্ত কোনো রকম সহ্য করলাম, কারণ একজনের সাথে বসবাস করলে অন্তত 3 দিনের সম্পর্ক না হলে তাকে ঝাড়ি দেওয়া মুশকিল। 4র্থ দিন আর হজম করতে পারলাম না। এই মিয়া, তুমি কি এই লাফালাফি ছাদে বা অন্য কোথাও গিয়ে করতে পারো না? বললাম তাকে। আমি ঘুমাতে পারছি না, কিন্তু এখন তো 6:30 বেজে গেছে। হা করে বলল সে। হ্যাঁ, আমি জানি এখন 6:30 বাজে, সেজন্যই আমার আরও ঘুমানো দরকার। জানি না কিভাবে বোঝাবো, কিন্তু আমার ব্যাপারটা এরকমই। কিন্তু আমি ছাদে লাফালাফি করতে পারবো না তো, 3 তলা থেকে কমপ্লেন দেবে। এখানে আমাদের নিচে স্টোর রুম, তাই সুবিধা। তাহলে বাইরে যাও, মাঠে গিয়ে লাফাও। সেটাও সম্ভব না, আমার ট্রানজিস্টর রেডিও নেই, ইলেকট্রিসিটি লাগে চালাতে, আর রেডিও ছাড়া ব্যায়াম করা যায় না। আসলেই তার রেডিওটা ছিল আদ্যিকালের মডেল, ব্যাটারি ছাড়া। আমারটা পোর্টেবল রেডিও ছিল, শুধু FM চলতো ওটায়। ঠিক আছে, আসো সমঝোতা করি। ব্যায়াম করো, সমস্যা নেই, লাফালাফির অংশটা বাদ দাও, ওটা অনেক শব্দ করে। ঠিক আছে? লাফালাফি মানে লাফালাফি, উপরে নিচে লাফালাফি। কই, কোনো লাফালাফি তো করছি না। আমার ততক্ষণে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কথা বাড়াতে চাচ্ছিলাম না, আর কিন্তু কথা শেষ করা দরকার। আমি খাট থেকে নেমে লাফালাফি করে দেখালাম। এই যে, এটা হলো লাফালাফি, বললাম তাকে। ও আচ্ছা, এটা তুমি ঠিকই বলেছ, আমি খেয়াল করিনি কখনো। এখন খেয়াল করেছো তো? আমি বিছানায় বসতে বসতে বললাম। ওই অংশটা বাদ দাও, বাকিটা থাকলে সমস্যা নেই। লাফালাফি বন্ধ করো, আমাকে ঘুমাতে দাও। কিন্তু সেটা তো অসম্ভব, সিরিয়াস মুখ করে বলল সে। আমি এখন চাইলেও কিছু বাদ দিতে পারবো না। এই পুরো ব্যাপারটা করছি আমি গত 10 বছর ধরে। একবার শুরু করলে কোনো কিছু চিন্তা না করে পুরোটা শেষ করি। এখন যদি আমি কিছু বাদ দিই তাহলে কিছুই করতে পারবো না। আমার আর বলার মতো কিছু ছিল না। আর কী বা বলতে পারতাম আমি? সবচেয়ে সহজ উপায় যেটা ছিল সেটা হলো তার বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা, তারপর রেডিওটা তুলে জানালা দিয়ে বাইরে ফেলে দেওয়া। কিন্তু সেটা সম্ভব ছিল না, দুনিয়া ভেঙে পড়ত। স্টর্ম ট্রুপার তার সব জিনিস যক্ষের মতো আগলে রাখত। আমি কথা হারিয়ে যখন বিছানায় হাঁ করে বসে আছি তখন তার মনে হয় একটু দয়া হলো। সে হেসে বলল, আরে ওয়াতানাবে, উঠে পড়ো না কেন, এসো একসাথে ব্যায়াম করি।
ব্যায়াম শেষে সে গেল নাস্তা করতে। আমি নাউকোকে স্টর্ম ট্রুপার আর তার রেডিওর সাথে ব্যায়ামের কাহিনী শোনাতেই সে খুব হাসল। ওকে খুশি করার জন্য কাহিনী বলতে যায়নি, কিন্তু আমি নিজেই হাসি থামাতে পারছিলাম না। যদিও ওর হাসি অল্পক্ষণেই শেষ, কিন্তু অনেকদিন পর হাসতে দেখে ভালো লাগলো। আমরা ইয়াতসুয়াতে ট্রেন ছেড়ে দিয়ে স্টেশনের পাশ দিয়ে হাঁটছিলাম। সেদিন ছিল মে মাসের মাঝামাঝি এক রবিবারের বিকেল। সকাল থেকে অল্প অল্প বৃষ্টি হয়েছিল, দুপুরের পর আর হয়নি। সে সাথে দক্ষিণা বাতাস নিচু মেঘগুলোকে দূরে সরিয়ে নিয়েছিল। চেরি গাছের চকচকে সবুজ পাতাগুলো হালকা বাতাসে নড়ছিল, আর সূর্যালোক পাতায় পড়ে চতুর্দিকে ছিটকে যাচ্ছিল। গ্রীষ্মের শুরু। আমরা যেসব লোকজনকে পাশ কাটিয়ে যাচ্ছিলাম তারা তাদের সোয়েটার কিংবা জ্যাকেট কাঁধে ঝুলিয়ে রেখেছিল অথবা হাতে করে হাঁটছিল। রবিবারের উষ্ণ বিকেলে সবাইকে খুশি খুশি দেখাচ্ছিল। টেনিস কোর্টে যেসব যুবক খেলছিল তারা সবাই শর্ট প্যান্ট পরা। শুধুমাত্র দুজন নান তখনও তাদের শীতের পোশাক পরে ছায়ার মধ্যে বেঞ্চে বসে গল্প করছিল। তাদেরকেও সুখী দেখাচ্ছিল। মিনিট 15 হেঁটেই ঘেমে গিয়েছিলাম, তাই মোটা সুতির শার্টটা খুলে শুধু টি শার্ট পরেছিলাম। নাউকো ওর হালকা ছাইরঙা সোয়েট শার্টটা কোনোই পর্যন্ত গুটিয়ে নিল। শার্টটা সুন্দর, কিন্তু অনেকবার লন্ড্রি করার কারণে রং খানিকটা ফিকে হয়ে গেছে। আমার মনে হচ্ছিল ওকে এই শার্টে আগেও দেখেছি। স্রেফ একটা অনুভূতি, পরিষ্কার কোনো স্মৃতি নয়। নাউকোকে নিয়ে তখন আমার তেমন কোনো স্মৃতি ছিল না। ডর্মে থাকতে কেমন লাগছে তোমার, জিজ্ঞেস করলো সে। এতগুলো মানুষের সাথে একসাথে থাকতে অনেক মজা, তাই না? এখনো জানি না, মাত্র তো 1 মাস হলো। খারাপ না, মনে হয় চালিয়ে নিতে পারবো। একটা বেসিনের কাছে দাঁড়িয়ে এক চুমুক পানি খেলো সে। মুখে একটু পানি ছিটিয়ে পকেট থেকে রুমাল বের করে মুছে নিল। তারপর একটু বেঁকে শক্ত করে বাঁধল জুতার ফিতে। তোমার কি মনে হয় আমি থাকতে পারতাম? কি, ডরমেটরিতে? হ্যাঁ, আমার মনে হয় এটা নির্ভর করে তুমি কিভাবে দেখছো। তুমি চাইলে অনেক কিছুতেই বিরক্ত হতে পারো। ডর্মের নিয়ম, বজ্জাত পোলাপান যারা নিজেদেরকে অনেক চাল্লু ভাবে, রুমমেট যে ভোরবেলায় উঠে ব্যায়াম করে। কিন্তু যদি তুমি চিন্তা করো সব জায়গায় কম বেশি এরকম, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমারও তাই মনে হয়, মাথা ঝাঁকি ও বলল। ওকে দেখে মনে হলো কিছু একটা ভাবছে। আমার দিকে এমনভাবে তাকালো যেন অদ্ভুত কিছু একটা দেখছে। ওর চোখ এত গভীর আর স্পষ্ট যে তাকাতে দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আগে কখনো ওর চোখের দিকে এভাবে খেয়াল করিনি। সেবারই প্রথম আমরা একসাথে এরকম হাঁটতে বের হয়েছি বা এত কথা বলছি। তুমি কি ডর্মে ভর্তি হওয়ার কথা ভাবছো নাকি, জিজ্ঞেস করলাম আমি। না, বলল সে। আমি খালি কল্পনা করছিলাম ডর্মের জীবন কেমন হতে পারে। আর মনে হলো সঠিক শব্দটা খুঁজে পাচ্ছে না। জানি না, থাকো, বাদ দাও, কথাবার্তা সেখানেই দিই। উত্তর দিকে হাঁটতে থাকলো সে। আমি তার পেছনে পেছনে যেতে থাকলাম। সেদিনের পর প্রায় 1 বছর হয়ে গেছে নাউকোর সাথে দেখা হয়নি। আর এই 1 বছরে সে এত ওজন হারিয়েছিল যে মনে হচ্ছিল অন্য কোনো মানুষ। তার ফোলা গাল মোটামুটি অদৃশ্য, কাঁধ শুকিয়ে সোজা হয়ে গিয়েছিল। এমন না যে তাকে অসুস্থ বা হাড় গিলে টাইপ লাগছিল। এই শুকানোর পর একদম স্বাভাবিক মানুষ লাগছিল তাকে, আর আগের চেয়ে অনেক সুন্দর। সেটা আমি তাকে বলতেও চেয়েছিলাম, কিন্তু উপযুক্ত ভাষা খুঁজে পাইনি। আমাদের দেখা করার কোনো প্ল্যান ছিল না। সুকুমুটার লাইনে হঠাৎ করেই দেখা হয়ে গেল। সে একা একা একটা মুভি দেখতে যাচ্ছিল, আর আমি কান্ডাতে একটা বইয়ের দোকানে যাচ্ছিলাম। কারোরটাই জরুরি কিছু ছিল না। সে বুদ্ধি দিল নেমে পড়ার জন্যে। ইউটসুয়াতে আমরা যেমন করেছিলাম, যা ভাবা তাই কাজ। পুরনো দুর্গের পাশের রাস্তা দিয়ে আমরা একাকী হাঁটতে লাগলাম। আমি বুঝতে পারলাম না কেন নাউকো ট্রেন থেকে নেমে যেতে চাইল, কারণ আমাদের কথা বলার মতো কিছু ছিল না। রাস্তায় উঠেই নাউকো জোরে জোরে হাঁটতে লাগলো।
একটু দূরত্ব রেখে তার পিছু পিছে যেতে লাগলাম। আমি একসাথে হাঁটতে পারতাম, কিন্তু কিছু একটা আমাকে বিরত রেখেছিল। আমি পেছন থেকে ওর কাঁধ আর লম্বা কালো চুলের উপর নজর রাখছিলাম। সে একটা বড় বাদামি ব্যারেট পরেছিল, আর যখন মাথা ঘোরাচ্ছিল তখন ওর ছোট্ট সাদা কান দেখতে পাচ্ছিলাম। মাঝে মাঝে সে ঘুরে কিছু একটা বলছিল, কখনো উত্তর দিচ্ছিলাম, কখনো বা উত্তর দেওয়ার মতো কিছু পাচ্ছিলাম না। বাকি সময় শুনতেই পাইনি সে কি বলল। তাতে অবশ্য তার কিছু আসে যাচ্ছিল বলে মনে হয় না। যখনই বলা শেষ অমনি সামনে ঘুরে হাঁটছিল। আমি নিজেকেই নিজে শোনালাম, বাহ, হাঁটাহাঁটি করার জন্য কি চমৎকার একটা দিন। কিন্তু নাওকর হাঁটা দেখে মনে হচ্ছিল না এটা কোনো সাধারণ হাঁটাহাঁটি। সেই ইয়াদাবাসী থেকে ডানে মোড় নিয়ে মোটে উঠল, জিনবুসর ক্রসিং পার হলো, ওসানু মিজুতে পাহাড়ে উঠল, হাঙ্গাতে গিয়ে নামল, তারপর ট্রলির লাইন ধরে কমাগোমোতে গিয়ে পৌঁছল। আমরা যখন কমাগোমোতে পৌঁছলাম তখন সূর্য প্রায় ডুবে গেছে। আকাশ জুড়ে নেমেছে বসন্তের নরম সন্ধ্যা। কোথায় আমরা? তখন যেন নাওকর খেয়াল হলো চারপাশ নিয়ে। কোমাগুমে, বললাম তাকে। খেয়াল করোনি? আমরা বিশাল এক চক্কর দিয়ে ফেলেছি। আমরা এখানে কেন আসলাম? তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আমি শুধু তোমার পিছু পিছু এসেছি। স্টেশনের এক দোকানে আমরা গিয়ে বসলাম নুডলস খেতে। এমন পিপাসা পেয়েছিল, আমি একা এক মুখ বিয়ার টকটক করে গলায় ঢাললাম। খাবারের অর্ডার থেকে শুরু করে খাওয়া শেষ হওয়া পর্যন্ত আমরা কেউ কোনো কথা বলিনি। আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছিলাম, আরও টেবিলের উপর হাত রেখে আবারও কিছু নিয়ে চিন্তিত ছিল। টিভিতে বলছিল ঘোরাফেরার সব জায়গাগুলোতে ভিড় কেমন বেড়েছে, আর আমরা কি না ইউৎসুয়া থেকে কোমাগোমোতে হেঁটে হেঁটে চলে এলাম। মনে হয় ভাবছিলাম আমি, তোমার স্বাস্থ্য বেশ ভালো হয়েছে। নুডলস শেষ করে বললাম তাকে। অবাক হয়েছ? একদম। তুমি বোধহয় জানো না, জুনিয়র হাই স্কুলে থাকতে আমি লং ডিস্টেন্স রানার ছিলাম। 10-15 কিলোমিটার দৌড়াতাম। আর বাবা রবিবার দিন আমাকে মাউন্টেইনে ক্লাইম্বিংয়ে নিয়ে যেতেন। তুমি তো আমাদের বাড়ি চিনতে, পাশেই পাহাড় পর্বত। আমার পাতাই বেশ মজবুত দেখে কিন্তু মনে হয় না, বললাম তাকে। জানি, উত্তর দিল সে। সবাই মনে করে আমি ছোট্ট নরম ধরনের একটা মেয়ে, কিন্তু বইয়ের মোড়ক দেখে কি কখনো বইয়ের ভেতরটা কীরকম তা বোঝা যায়? একটু হেসে বলল, আমারও একই কথা। শেষ আমি। ওহ সরি, আমি তোমাকে সারাদিন হাঁটিয়ে মারলাম। না, আমি খুশি যে আমাদের কথা বলার একটা সুযোগ অন্তত হলো। আগে তো আমরা কখনো এমন করিনি, মানে শুধু আমরা দুজন। আগে কবে কি কথা হয়েছে মনে করতে গিয়ে ব্যর্থ হলাম। সে টেবিলের অ্যাস্ট্রাটা নিয়ে খেলছিল। আমি ভাবছিলাম। বলল এবার, তোমার যদি কোনো সমস্যা না থাকে, মানে যদি কোনো সমস্যা মনে না হয়, আমরা কি আবার দেখা করতে পারি? আমি জানি তোমাকে এরকম অনুরোধ করার অধিকার আমার নেই। অধিকার মানে? সে আরক্তিম হয়ে গেল। আমার প্রতিক্রিয়াটা বোধহয় একটু বেশি কঠিন হয়ে গেছে। আমি জানি না, আমি আসলে বোঝাতে পারছি না। শার্টের হাতা আবার কোনোই পর্যন্ত গুটিয়ে নিয়ে সে বলল। দোকানের আলোতে ওর হাতগুলো সোনালি দেখাচ্ছিল। আমি আসলে সেভাবে বলতে চাইনি। টেবিলের উপর কোনো রেখে সে দেয়ালের ক্যালেন্ডারের দিকে তাকালো, যেন ক্যালেন্ডার তার হয়ে সব বুঝিয়ে বলে দেবে। উত্তর খুঁজে না পেয়ে সে চোখ বন্ধ করে মাথার ব্যারেট নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলো। ঠিক আছে, ব্যাপার না, আমি বললাম। মনে হয় আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। আমি নিজেও সম্ভবত কথায় বোঝাতে পারবো না। আমি যা বলতে চাই কখনো ঠিকমতো বলতে পারি না, নাওকো বলল। অনেক দিন থেকেই এরকম। একটা কথা বলার চেষ্টা করি, অথচ এমন কিছু বলে ফেলি যার মানে গিয়ে দাঁড়ায় পুরোই ভিন্ন রকম। আবার যদি সেটা ঠিক করতে যাই, আরও খারাপ কিছু হয়ে যায়। কি দিয়ে কি শুরু করেছিলাম সব গুলিয়ে ফেলি। ব্যাপারটা এরকম যেন দুজন আমি ছোঁয়াছুঁই খেলছে। অন্য আমিটার কাছে সঠিক শব্দগুলো আছে,
কিন্তু আমি তাকে ছুঁতে পারছি না। নাওকো মুখ তুলে সরাসরি আমার চোখে তাকালো। কিছু বুঝতে পারলে? সবারই কম বেশি এরকম মনে হয়, বললাম তাকে। তারা নিজেদের প্রকাশ করার চেষ্টা করে কিন্তু সঠিক শব্দটা খুঁজে পায় না, তাই হয়তো বিরক্ত হয়। নাওকো মনে হলো আমার কথা শুনে নিরাশ হয়েছে। না না, আমি তো বলছি না। কিন্তু সে আর কিছুই বলল না। যাই হোক, তোমার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো, জানালাম তাকে। আমি রবিবার সবসময় ফ্রি থাকি, এরকম হাঁটাহাঁটি করলে আমার জন্য ভালোই হবে। আমরা ইয়ামান্তের ট্রেনে চললাম। তারপর নাওকো চুয়ো লাইন ধরে সিনচুক চলে গেল। সেখানে কোকুবুঞ্জির পশ্চিম শহরতলিতে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকে সে। আচ্ছা বলো তো, যাওয়ার আগে বলল সে, আমার কথা বলার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেয়েছ? মনে তো হয়, বললাম তাকে। আমি ঠিক শিওর না। সত্যি কথা বলতে কি, আগে তোমার সাথে যখন অনেক দেখা হতো তখন আসলে তোমাকে তেমন একটা কথা বলতে দেখিনি। তা সত্যি। যাই হোক, তাহলে আমি তোমাকে রোববার ফোন করব। আচ্ছা, আমি অপেক্ষায় থাকব। আমি যখন হাই স্কুলের 2য় বর্ষে, তখন নাওকোর সাথে আমার প্রথম দেখা হয়। সেও তখন 2য় বর্ষে পড়ত, কিন্তু অন্য আরেকটি স্কুলে। মেয়েদের একটা মার্জিত স্কুল, যেটা খ্রিস্টান মিশনারিরা চালাতো। এতটাই মার্জিত যে বেশি পড়াশোনাকে সেখানে অমার্জিত হিসেবে দেখা হতো। নাওকো ছিল আমার বেস্ট ফ্রেন্ড এবং একমাত্র বন্ধু, কিজুকির গার্লফ্রেন্ড। তারা দুজন প্রায় জন্ম থেকে একজন আরেকজনের সাথে। তাদের বাড়ির দূরত্ব খুব বেশি নয়। ছোটবেলা থেকে যাদের প্রেম থাকে তাদের মধ্যে সম্পর্ক একটু অন্যরকম হয়। অন্য প্রেমিক প্রেমিকার মতো তারা একা একা ঘুরতে পছন্দ করে না। সবসময় একজন আরেকজনের বাসায় যাচ্ছে, খাচ্ছে, পরিবারের সাথে বসে মাইজং খেলছে। আমি ওদের সাথে কয়েকবার ডাবল ডেটে গিয়েছিলাম। নাওকো আমার জন্য এক এক সময় তার এক একজন ক্লাসমেটকে নিয়ে আসতো, আর আমরা 4 জন একসাথে কখনো হয়তো চিড়িয়াখানায় যেতাম, কখনো পুল খেলতাম, কিংবা হয়তো সিনেমা দেখতাম। সে যেসব মেয়েদেরকে বাছাই করত তারা সবাই সুন্দরী ছিল, কিন্তু আমার জন্য তারা ছিল একটু বেশি মার্জিত ধরনের। আমি আমার স্কুলের একটু অভদ্র ধরনের মেয়েদের সাথেই বেশি ভালোভাবে মিশতে পারতাম। নাওকো যাদেরকে নিয়ে আসতো তাদের মাথায় কি ঘুরছে আমি কিছুই ধরতে পারতাম না। তারাও হয়তো আমার কথা কিছুই বুঝতো না। বাধ্য হয়ে একসময় কিজুকি আমার জন্য বান্ধবী খোঁজায় ক্ষান্ত দিল। তখন থেকে আমরা 3 জন একসাথে ঘুরতে যেতাম, কিজুকি, নাওকো এবং আমি। অস্বাভাবিক শোনালেও আমরা অস্বস্তি বোধ করতাম না, বরং চতুর্থ আরেকজন থাকলেই ঝামেলা মনে হতো। অনেকটা টিভি শোয়ের মতো ছিল আমাদের ব্যবস্থা। কিজুকি ছিল মেধাবী উপস্থাপক, নাওকো তার সহকারী। কিজুকি যে কোনো কিছুর মধ্যমণি হওয়ার যোগ্য ছিল। ওর টিটকারি মার্কা কথাবার্তা লোকজন কখনো কখনো অভদ্রতা হিসেবে ধরে নিত, কিন্তু আসলে সে খোলা মনের অধিকারী ছিল। সে আমার আর নাওকোর সাথে কৌতুক বা কথাবার্তা সমানভাবে বলতো, যাতে আমরা কেউ নিজেদেরকে বঞ্চিত মনে না করি। যদি আমাদের কেউ একটু বেশি চুপচাপ থাকতাম, তাহলে সে তার পুরো মনোযোগ নিয়ে তাকে নিয়ে কথা বলেই ছাড়ত। যতটা না মনে হচ্ছে তার চেয়ে আসলে ব্যাপারটা অনেক কঠিন। সে প্রতি সেকেন্ডে সব দিকে খেয়াল রাখত আর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিত। ওর মধ্যে আরেকটা ব্যাপার ছিল, ও কিভাবে জানি কারো সাধারণ কথার মধ্যেও কিছু একটা মজার ব্যাপার বের করে ফেলতে পারত। ওর সাথে কথা হলে আপনার মনে হবে আপনি আসলে খুবই ইন্টারেস্টিং একজন মানুষ। সেটা এতদিন টের পাননি। এত কিছুর পরেও কিজুকি আসলে এক ফোঁটাও সামাজিক ছিল না। আমি ছিলাম স্কুলে তার একমাত্র এবং আসল বন্ধু। আমার কখনো মাথায় ঢোকেনি যে ওর মতো একটা চটপটে ছেলে কেন অন্য লোকজনের সাথে মিশে না। শুধু আমাদের 3 জনের মধ্যেই সেটা সীমাবদ্ধ ছিল। এটাও বুঝতে পারিনি সে কেন আমাকে বন্ধু হিসেবে নিয়েছিল। আমি খুবই সাধারণ একটা ছেলে, গান শুনি, বই পড়ি। কিজুকির মনোযোগ পাওয়ার মতো কিছু আমার মধ্যে ছিল না। যা হোক, তবু আমরা খুব ভালোভাবে মিশেছিলাম। ওর বাবা ছিলেন
নামকরা ডেন্টিস্ট। তার দক্ষতা আর পারিশ্রমিক দুটোই অনেক উঁচু ছিল। আগামী রবিবার ডাবল ডেট করতে চাও? আমাদের পরিচয় হওয়ার কিছুক্ষণ পরেই সে বলল, আমার গার্লফ্রেন্ড গার্লস স্কুলে পড়ে, ও তোমার জন্য কিউট একটা মেয়ে নিয়ে আসতে পারবে। শিওর, আমি বললাম। আর সেভাবেই প্রথম আমার আর নাওকোর দেখা হয়। আমরা তিনজন একসাথে অনেক সময় কাটিয়েছি, কিন্তু কখনো যখন কিজুকি রুম থেকে কোনো কারণে বাইরে যেত, আমি আর নাওকো অস্বস্তিতে পড়ে যেতাম। কথা খুঁজে পেতাম না, কী নিয়ে কথা বলা যায় তা আমাদের মাথায় আসতো না। আমরা হয়তো পানি খেতাম, নয়তো খেলনা নাড়াচাড়া করতাম আর অপেক্ষা করতাম কখন কিজুকি ফিরে এসে আমাদের এই অবস্থা থেকে উদ্ধার করবে। নাওকো এমনিতেও বেশি কথা বলতো না, আর আমি কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করি। তাই আমরা দুজন একসাথে হলে অস্বস্তি হওয়া স্বাভাবিক। এমন না যে আমরা মিশতে পারছি না, আমরা খালি কথা বলার কিছু পাই না। কিজুকির মৃত্যুর পর নাওকোর সাথে আমার শুধুমাত্র একবার দেখা হয়েছে। মৃত্যুর 2 সপ্তাহ পর আমরা একটা কফি শপে দেখা করি। কিছু ছোটোখাটো ব্যাপার ছিল যেগুলো নিয়ে বলার মতো কথা অল্প সময় শেষ হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার, কিন্তু বিশেষ লাভ হয়নি। আর নাওকো যখন কিছু বলছিল ওর স্বর অন্যরকম লাগছিল, যেন রেগে আছে। আমার কোনো ধারণা ছিল না ও কেন আমার উপর রেগে থাকবে। এরপর প্রায় 1 বছর ওর সাথে আমার দেখা হয়নি। ওই দিন টোকিওর চুয়ো লাইনে দেখা হওয়ার আগ পর্যন্ত। নাওকো আমার সাথে রাগ হয়ে থাকতে পারে, কারণ সর্বশেষ যে ব্যক্তিটি কিজুকিকে জীবিত দেখেছে সে হলো আমি, সে নয়। এটা হয়তো সেরকম কিছু না, কিন্তু কম বেশি আমি বুঝতে পারছিলাম ওর মনের অবস্থা। ওর সাথে আমি অবস্থান বদলাতে পারলে অবশ্যই করতাম, কিন্তু যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। এখন তো আর কিছু করার নেই। সময়টা ছিল মে মাসের একটা চমৎকার দুপুর। দুপুরে খাওয়ার পর কিজুকি বুদ্ধি দিল ক্লাস ফাঁকি দিয়ে পুল খেলতে যাওয়ার অথবা অন্য কিছু করার। আমার ক্লাস করার তেমন কোনো ইচ্ছে ছিল না, তাই আমরা দুজনেই স্কুল পালালাম। পাহাড় বেয়ে নেমে হারবারের কাছে একটা বিলিয়ার্ড পার্লারে আমরা 4 দান খেললাম। প্রথম দান সহজ ছিল, আমি জিতেছিলাম। এরপরও সিরিয়াস হয়ে গেল আর বাকি 3টা জিতল। আমাদের নিজেদের নিয়ম অনুযায়ী আমাকে পুরো খরচ দিতে হলো। কিজুকি খেলায় একটাও ভুল করলো না, যেটা খুবই অস্বাভাবিক ছিল। খেলার পর আমরা ধূমপান করলাম। এত সিরিয়াস কেন আজকে? আমি জিজ্ঞেস করেছিলাম। আমি আজকে হাঁটতে চাচ্ছিলাম না, তৃপ্তির হাসি দিয়ে কিজুকি বলেছিল। সে রাতে কিজুকি তার গ্যারেজে আত্মহত্যা করল। তার N360 গাড়ির অ্যাডজাস্ট পাইপের সাথে রাবারের পাইপ লাগিয়ে জানালা দিয়ে ঢুকিয়ে ইঞ্জিন চালিয়ে দিল। আমার কোনো ধারণা নেই ওর মারা যেতে কতক্ষণ লেগেছিল। ওর বাবা মা বাইরে যাচ্ছিলেন অসুস্থ এক আত্মীয়কে দেখতে। গাড়ি বের করার সময় গ্যারেজ খুলে দেখলেন কিজুকি মৃত। গাড়ির রেডিও চলছিল। গ্যাস স্টেশনের একটা রিসিপ্ট ওয়াইপারের সাথে লাগানো। কিজুকি কোনো সুইসাইড নোট রেখে যাননি। আত্মহত্যা করার কোনো কারণও কেউ ভেবে বের করতে পারেনি। যেহেতু আমি শেষ তাকে জীবিত দেখেছিলাম, পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করল। আমি বলেছিলাম কিজুকি আত্মহত্যা করতে পারে এরকম কোনো ইঙ্গিত আমি পাইনি। সে বরাবর যেরকম ব্যবহার করে সেরকমই সেদিনও ছিল। আমার আর কিজুকির ব্যাপারে পুলিশের বাজে একটা ধারণা হয়েছিল। তাদের ভাবনাটা এমন ছিল যেন স্কুল ফাঁকি দিয়ে যারা পুল খেলতে যায় ওদের এভাবেই মরা উচিত। পত্রিকায় ছোট একটা খবর হলো, তারপর চাপা পড়ে গেল বিষয়টা। কিজুকির বাবা মা তার লাল N360টা সরিয়ে ফেলল। কিছুদিন ওর স্কুলের ডেস্কের উপর রাখা ছিল সাদা ফুল। আমার গ্রাজুয়েশন এবং কিজুকির আত্মহত্যার মধ্যের 10 মাস আমি কোথাও নিজেকে মেলাতে পারছিলাম না। স্কুলের এক মেয়ের সাথে শুতে শুরু করেছিলাম, কিন্তু সেটা 6 মাসের বেশি গড়ায়নি। তার কোনো কিছুতেই আমার আগ্রহ জাগত না। টোকিওর এমন এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আবেদন করলাম যেখানে ভর্তি পরীক্ষা আমাকে বিশেষ কষ্ট করতে হবে না, আর তাই হলো। মেয়েটা আমাকে টোকিও যেতে না করেছিল। টোকিও এখান থেকে 500 মাইল দূরে। মিনতি করেছিল সে, কিন্তু আমাকে তখন যে করেই হোক
কবে থেকে বের হতে হবে। আমি এমন কোথাও একটা নতুন জীবন শুরু করতে চাইছিলাম যেখানে সবাই অচেনা। তুমি আমার থেকে সব পেয়ে গেছো, তাই এখন আমাকে নিয়ে আর একটু ভাবছ না, কাঁদতে কাঁদতে বলল সে। এটা সত্যি না, আমি বোঝানোর চেষ্টা করলাম। আমি শুধু এই শহর থেকে পালাতে চাই। কিন্তু সে আমাকে বোঝার মতো মেয়ে ছিল না, সুতরাং আমরা আলাদা হয়ে গেলাম। অন্য সব মেয়েদের চেয়ে অনেক ভালো ছিল সে। আমি তার সাথে কি খারাপটা করলাম ভাবতে ভাবতে টোকিওর বুলেট ট্রেনে উঠে বসলাম। খারাপ লাগছিল, কিন্তু ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না, বরং চেষ্টা করেছিলাম ওকে ভুলে যাওয়ার। ডর্মে নতুন জীবন শুরু করার সময় একটা জিনিসই করার ছিল আমার, তা হলো সব কিছু সিরিয়াসলি নেওয়া বন্ধ করা। নিজের এবং বাকি সব কিছুর মধ্যে একটা দূরত্ব বজায় রাখা। সবুজ পুল টেবিল, লাল N360, স্কুলের ডেস্কের সাদা ফুল, শ্মশান থেকে ওঠা সাদা ধোয়া, আর পুলিশ স্টেশনের টেবিলের বড় পেপার ওয়েটগুলো মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। প্রথম প্রথম মনে হচ্ছিল সম্ভব, কিন্তু যতই ভুলে যেতে চাই না কেন, ভেতরে কোথাও না কোথাও সেগুলো হালকা বাতাসের মতো রয়েই যায়। যত সময় যেতে থাকলো সেগুলো হালকা থেকে গাঢ় হতে লাগলো। সেগুলো যেন কথায় রূপান্তরিত হতে শুরু করলো। অনেকটা এরকম, মৃত্যুর অস্তিত্ব আছে, কিন্তু জীবনের বিপরীত হিসেবে নয়, বরং জীবনের অংশ হিসেবে। কথায় গতানুগতিক শোনালেও আমি যা উপলব্ধি করতাম তার কোনো শব্দ ছিল না, বরং ছিল আমার ভেতর অদৃশ্য একটা গিট। মৃত্যুর অস্তিত্ব আছে পেপার ওয়েটের মধ্যে, বিলিয়ার্ড টেবিলের 4টা লাল আর সাদা বলের মধ্যে, আর আমরা প্রতিনিয়ত এর মধ্যে নিঃশ্বাস নিই। ফুসফুসে পাতলা ধুলো যেভাবে ঢোকে সেরকম। এর আগ পর্যন্ত আমি ভাবতাম মৃত্যু জীবন থেকে পুরোপুরি আলাদা কোনো কিছু, কোনো এক কালো থাবার মতো এসে আমাদের একা করে ফেলে। তখন মনে হতো এটাই সত্যি, জীবন এখানে এই পারে আর মৃত্যু অন্য পারে। আমি এখানে, ওই পারে নই। যে রাতে কিজুকি আত্মহত্যা করলো, তখন থেকে আমি মৃত্যুকে কিংবা জীবনকে সহজভাবে নেওয়ার শক্তি হারিয়ে ফেললাম। মৃত্যু জীবনের বিপরীত কিছু নয়, মৃত্যু আমার মধ্যেই আছে, সবসময় ছিল। যত চেষ্টাই করি না কেন, এই সত্য এড়ানো অসম্ভব। মে মাসের সেই রাতে মৃত্যু যখন 17 বছরের কিজুকিকে তুলে নিয়েছিল, একই সময় আমাকেও তুলে নিয়েছিল। পরের বছর বসন্তে আমার বয়স যখন 18 হলো, বুকের ভেতর সেই দমবন্ধ অবস্থা থাকা সত্ত্বেও আমি সবসময় চেষ্টা করে গেলাম কোনো কিছুতে সিরিয়াস না হওয়ার জন্য। সিরিয়াস না হওয়া আর সত্য এক কথা নয়, বরং মৃত্যু হলো সত্য, বাস্তব সত্য। আপনি যতই ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করেন না কেন, লাভ নেই। এরকম একটা দমবন্ধ পরিস্থিতির মধ্যে আমি ঘুরপাক খাচ্ছিলাম। এখন যখন সেগুলোর কথা ভাবি, মনে হয় সেগুলো ছিল খুবই অস্বাভাবিক। জীবনের সব কিছুই মৃত্যুর চারপাশে ঘুরপাক খায়। পরের শনিবার নাওকো আমাকে ফোন করলো। আমরা রবিবার দিন ডেটে গেলাম। আমার মনে হয় একে ডেট বলা যেতে পারে, ডেট ছাড়া আর কোনো শব্দ মাথায় আসছে না। গতবারের মতোই আমরা রাস্তায় রাস্তায় হাঁটলাম, মাঝে কখনো থামলাম কফির জন্যে, তারপর আবার হাঁটলাম। সন্ধ্যায় ডিনার করলাম, তারপর বিদায় নিলাম। আবারও সে তার টুকরো টুকরো কথায় সীমাবদ্ধ থাকলো। যেহেতু তাকে বিব্রত লাগলো না, আমিও তেমন একটা কথা বাড়ালাম না। যখন যা মাথায় আসলো তা নিয়ে আমরা কথা বলছিলাম। প্রতিদিনের রুটিন, ক্যাম্পাস, তবে কোনো কথাই বেশি দূর গেল না। আর আমরা আমাদের অতীত নিয়ে কোনো কথাই বললাম না, খালি হাঁটলাম আর হাঁটলাম। সৌভাগ্যজনকভাবে টোকিও শহর অনেক বড়, আমরা কখনোই হেঁটে পুরোটা শেষ করতে পারিনি। এরকম প্রায় প্রতি রবিবার আমরা হাঁটতে লাগলাম। সে সামনে থাকতো, আমি পেছনে পেছন। নাওকোর অনেক রকমের ব্যারেট ছিল, সে সব সময় সেগুলো ডান কান খোলা রেখে পড়ত। পেছন থেকে তার এই দৃশ্যটা এখন আমার চোখে ভাসে। বিব্রত বোধ করলে সে মাথায় ব্যারেট বা অন্য কিছু নাড়াচাড়া করত,
রুমাল দিয়ে মুখ মুছত। যতবারই ও কিছু বলতে চাইতো এরকম করত। যতই আমি ওর এই অভ্যেসগুলো খেয়াল করতে লাগলাম, ততই ওকে পছন্দ করতে শুরু করলাম। নাওকো টোকিওর পশ্চিমে গ্রামের দিকে একটা গার্লস কলেজে পড়ত, যেটা ইংরেজি শিক্ষার জন্য নাম করা ছিল। কলেজের কাছে একটা খাল কৃষিকাজে ব্যবহার করা হতো। পানি ছিল খুবই পরিষ্কার। আমি আর নাওকো প্রায় খালের পাড় ধরে হাঁটতাম। কখনো কখনো সে আমাকে তার অ্যাপার্টমেন্টের দাওয়াত দিত আর আমার জন্য রান্না করত। আমরা দুজন যে একা কাছাকাছি বসে আছি, সেটা তাকে আর আগের মতো বিব্রত করতো না। রুমটা অনেক ছোট কিন্তু পরিষ্কার ছিল। শুকানোর জন্য ঝোলানো কাপড়গুলো ছাড়া অন্য কোনো কিছু দেখে বোঝা মুশকিল ছিল যে এখানে একটা মেয়ে বাস করে। তার জীবনধারা ছিল খুবই সাধারণ, আর তার কোনো বন্ধুও ছিল না। স্কুলে যারা চিনত এখনকার নাওকোকে, তারা কেউ কল্পনাও করতে পারত না। স্কুলের সময়ে নাওকো সুন্দর জামা কাপড় পরত, আর তার কয়েক হাজার বন্ধু ছিল। ও রুম দেখে আমি বুঝতে পারলাম আমার মতো সেও দূরের কোথাও পড়তে যেতে চেয়েছে, যেখানে কেউ তাকে চেনে না। তুমি জানো কেন আমি এই কলেজে এসেছি? সে হেসে বলল, কারণ আমাদের স্কুল থেকে কেউ এরকম জায়গায় পড়তে আসবে না। সবাই আরও চাকচিক্য খুঁজবে। নিশ্চয়ই বুঝতে পারছো কি বলছি। আস্তে আস্তে সে আমার সাথে অভ্যস্ত হতে শুরু করছিল, আমিও। আমাদের মধ্যকার সম্পর্কের উন্নতি হচ্ছিল। গ্রীষ্মের ছুটির পর যখন নতুন টার্ম শুরু হলো, নাওকো আমার পাশাপাশি হাঁটা শুরু করলো, যেন এটা দুনিয়ার সবচেয়ে সাধারণ ব্যাপার। আমার মনে হলো সে আমাকে বন্ধু হিসেবে দেখতে শুরু করেছিল। আর এরকম সুন্দরী একটা মেয়ের পাশে হাঁটা আমার জন্য মোটেই বিরক্তিকর ছিল না। আমরা সারা টোকিও হেঁটে বেড়াতে লাগলাম, কোনো নির্দিষ্ট দিক ছাড়াই। পাহাড়ে চড়লাম, নদী পার হলাম, রেল ক্রস করলাম। কোনো দিক চিন্তা না করেই যেদিকে দু চোখ যায় খালি হাঁটতে থাকলাম যেন এটা কোনো ধর্মীয় ব্যাপার বা আমাদের আত্মার ক্ষতকে সারিয়ে তুলবে। বৃষ্টি হলে আমরা ছাতা ব্যবহার করলাম, কিন্তু হাঁটা কোনো অবস্থাতেই বন্ধ করলাম না। তারপর হেমন্ত আসলো। ডর্মের উঠোনে ঢেকে গেল জেলকোভার পাতায়। নতুন ঋতুর গন্ধ পাওয়া গেল যখন আমি প্রথম সোয়েটার পরলাম। ছাগলের চামড়া দিয়ে বানানো নতুন জুতাও পরলাম। মনে পড়ছে না আমরা তখন কি নিয়ে কথা বলতাম। গুরুত্বপূর্ণ কিছু ছিল না কথা বলার মতো। আমরা আমাদের অতীত নিয়ে একদমই কথা বলতাম না, আর বললেও খুব কমই কিজুকির কথা উঠত। আমরা কোনো কথা না বলে শুধু কফির কাপ হাতে নিয়ে সামনাসামনি বসে থাকতে পারতাম। নাওকো স্টর্মট্রুপারের কাহিনী শুনতে পছন্দ করত। স্টর্মট্রুপার একবার তার এক বান্ধবীর সাথে ডেটে গিয়েছিল। সেও যে ভূগোলের ছাত্রী ছিল বলা বাহুল্য, কিন্তু সন্ধ্যায় মন খারাপ করে ফেরত আসলো। বলো তো ওয়াতানাবো, মেয়েদের সাথে তুমি কি 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 করে কথা বলো? আমার মনে নেই আমি কি উত্তর দিয়েছিলাম। ভুল লোককে সে প্রশ্ন করেছে, তাতে কোনো সন্দেহ নেই। জুলাই মাসে একজন ছাত্র এসে স্টর্মট্রুপারের আমস্টারডাম ক্যানালের ছবি বদলে গোল্ডেন গেট ব্রিজের ছবি লাগিয়ে গেল। আমাকে বলে গেল জানা মতে যে স্টর্মট্রুপার এই ছবি দেখে মাস্টারবেট করে কিনা। সে খুবই পছন্দ করেছে, আমি পরে ছেলেটাকে বলেছিলাম। এরপর আরেকজন এসে গোল্ডেন গেট বদলে আইসবার্গের ছবি লাগিয়ে দিল। স্টর্মট্রুপারের অনুপস্থিতিতে প্রতিবার কেন ছবি বদল হয় এটা তাকে বিশেষভাবে ভাবিয়ে তুলল। কে 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 এইসব করছে সে জিজ্ঞেস করল। কি জানি, আমি বললাম। কিন্তু কি আসে যায়, সবগুলোই তো সুন্দর ছবি, তোমার কৃতজ্ঞ হওয়া উচিত। তা ঠিক, কিন্তু ব্যাপারটা খুবই অদ্ভুত। স্টর্মট্রুপারকে নিয়ে বলা আমার গল্প সবসময় নাওকোকে হাসাতো, আর তেমন কিছু ছিল না যা ওকে হাসাতে পারত। তাই আমি প্রায় ওকে স্টর্মট্রুপারের কাহিনী বলতাম। যদিও স্টর্মট্রুপারকে এভাবে নিজের জন্য ব্যবহার করতে করতে আমার খানিকটা খারাপ লাগছিল। সে ছিল মোটামুটি অবস্থাপন্ন ঘরের সবচেয়ে ছোট ছেলে। নিজের জন্য বলতে গেলে কখনোই কিছু করেনি। মানচিত্র বানানোই তার ছোট্ট জীবনের একমাত্র স্বপ্ন।
তাকে নিয়ে এরকম মজা নেওয়া আসলে ঠিক হচ্ছিল না, কিন্তু ততদিনে স্ট্রং ট্রুপার কৌতুক আমার ডর্ম জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল, আর সেখান থেকে ফেরত আসার কোনো উপায়ও ছিল না। তার উপর নাওকোর হাসি দেখতেও আমার ভালো লাগতো। আমি সবাইকে নিয়ে গল্প শোনাতে শুরু করলাম। নাওকো খালি একবার আমাকে জিজ্ঞেস করেছিল আমি কখনো কোনো মেয়েকে পছন্দ করতাম কিনা। তাকে আমি কোবোতে ছেড়ে আসা মেয়েটার কথা বলেছিলাম। মেয়েটা ভালো ছিল, ওর সঙ্গ ভালোই লাগতো। আমি তাকে প্রায় মিস করি, কিন্তু সে আমাকে নাড়াতে পারেনি। আমি জানি না, কখনো মনে হয় আমার ভেতরে একটা শক্ত খোলস আছে যেটা ভেদ করে কেউ ঢুকতে পারে না। আমার মনে হয় না আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো। তুমি কখনো ভালোবেসেছিলে? নাওকো জানতে চাইল। কখনো না, বললাম তাকে। এর বেশি সে আর কখনো কিছু জানতে চায়নি। হেমন্ত শেষে যখন শহর জুড়ে কাঁপানো ঠান্ডা বাতাস শুরু হলো, নাওকো আমার গা ঘেঁষে হাঁটা শুরু করলো। আমি ওর ডাফল কোটের মোটা কাপড়ের ভেতর দিয়েও শ্বাস প্রশ্বাসের শব্দ টের পেতাম। সে আমার হাতের ভেতর দিয়ে তার হাত ঢুকিয়ে হাঁটত, কিংবা আমার পকেটে হাত ঢুকিয়ে দিত। যখন খুব ঠান্ডা লাগতো তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদত। এসবের কোনো বিশেষ অর্থ ছিল না। আমি স্রেফ পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে থাকতাম। আমাদের রাবার সোলের জুতোগুলো রাস্তায় খুব কমই শব্দ করত, যদি না কোনো শুকনো পাতা পায়ের নিচে পড়ত। নাওকোর জন্য আমার খারাপ লাগতো। আমার হাত নয়, তার দরকার ছিল অন্য একজনের হাত। আমার উষ্ণতা নয়, তার দরকার ছিল অন্য একজনের উষ্ণতা। নিজের কাছেই নিজেকে আমার কেন জানি দোষী মনে হতো। শীত যখন বাড়তে লাগলো, নাওকোর চোখের স্বচ্ছতাও সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো। এমন স্বচ্ছতা যার কোথাও স্থির অবস্থান নেই। কখনো কখনো নাওকোর দৃষ্টি কোনো কারণ ছাড়াই আমার উপর আটকে থাকত। এরকম একটা অনুভূতি যে সে কিছু একটা খুঁজছে, যা আমার ভেতর অসহায় অদ্ভুত এক একাকিত্বের জন্ম দিত। মাঝে মাঝে মনে হতো সে কি আমাকে কিছু বলতে চাইছে, যেটার জন্য উপযুক্ত শব্দ সে খুঁজে পাচ্ছে না। এমন কিছু যেটা প্রকাশ করা শব্দের ক্ষমতার বাইরে। না পেরে সে ব্যারট নাড়াচাড়া করছে কিংবা রুমাল দিয়ে মুখ মুছছে, আর আমার চোখে অর্থহীন দৃষ্টি ফেলে তাকিয়ে থাকছে। যখন সে এমন করত, আমার ইচ্ছে করতো তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরতে, কিন্তু সংকোচের জন্য কখনো পারিনি। পিছিয়ে এসেছি। আমি ভয় পেতাম তাকে হয়তো আঘাত দিয়ে বসব, যে কারণে আমরা সারা টোকিও খালি হেঁটেই বেড়াতে লাগলাম। আর নাওকো তার শব্দগুলো খালি খুঁজেই যেতে থাকলো। নাওকোর থেকে ফোন আসলে কিংবা রবিবার সকালে বের হলেই ডর্মের ছেলেবেলে আমাকে খোঁচাতো। খুবই স্বাভাবিক, তারা ভাবতো আমার একজন গার্লফ্রেন্ড আছে। তাদেরকে সত্যি বলার কোনো উপায় ছিল না, দরকারও ছিল না। যা খুশি ভাবে ভাবুক। আমাকে সন্ধ্যায় কিছু আজে বাজে প্রশ্ন শুনতে হতো। আমরা কোন পজিশনে সেক্স করি, আর ওইখানটা কেমন, সেদিন কী রঙের আন্ডারওয়্যার পরেছে ইত্যাদি। তারা যা যা শুনতে চাইতো আমি বানিয়ে বানিয়ে তারই উত্তর দিতাম। তারপর আমার বয়স 18 থেকে 19-এ পড়ালো। প্রতিদিন সূর্য উঠল আর ডুবল, পতাকা উঠল আর নামল। প্রতি রবিবার আমি আমার মৃত বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে যেতে থাকলাম। আমার কোনো ধারণা ছিল না আমি কি করছি বা কি করব। ক্লাসে কোনো বন্ধু ছিল না, আর ডর্মেও খুব কম ছেলেপেলেকে চিনতাম। ডর্মের সবাই মনে করত আমি একজন লেখক হতে চাই, কারণ সবসময় বই থাকতো আর আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আসলে আমি কিছুই হতে চাইতাম না। এসব নিয়ে নাওকোর সাথে কথা বলতে চেয়েছিলাম। আমার মনে হচ্ছিল সে হয়তো আমার অবস্থাটা কিছুমাত্র বুঝতে পারবে, কিন্তু আমিও নিজেকে প্রকাশ করার জন্যে কোনো শব্দ খুঁজে পাইনি। আজব ব্যাপার যে ওর সাথে থেকে থেকে আমার নিজেরও শব্দ খুঁজে না পাওয়ার রোগে ধরেছিল। প্রতি শনিবার রাতে আমি লবিতে বসে থাকতাম নাওকোর ফোনের অপেক্ষায়। শনিবার রাতে মোটামুটি সবাই বাইরে থাকতো, তাই লবি সাধারণত শুনশান থাকতো। আমি দূরে তাকিয়ে থেকে
নিজের ভেতরে কি হচ্ছে দেখার চেষ্টা করতাম। কি চাই আমি, কি চায় আমার থেকে অন্যরা, কিন্তু কখনো উত্তর খুঁজে পাইনি। কখনো কখনো হাত দিয়ে আলো ধরার চেষ্টা করতাম, কিন্তু কিছুই ধরা পড়তো না। আমি প্রচুর পড়তাম, তাই বলে সব রকমের বই না, প্রিয় বইগুলোই বারবার পড়তে আমার ভালো লাগতো। তখন পড়তাম ট্রুম্যান ক্যাপোটি, জন আপডাইক, স্কট ফিটজেরাল্ড, রেমন্ড সান্ডলারের লেখা। কিন্তু আমার ক্লাসের কিংবা ডর্মের কাউকে সেসব পড়তে দেখতাম না। তারা পছন্দ করত কাজুমি, তাকাহাশি, কেঞ্জোবুরো ওয়ে, ইয়োকিও মিশিমা অথবা সমসাময়িক ফরাসি লেখকদের বই। সেজন্য আমার অন্যদের গল্প করার টপিকও কিছু ছিল না। আমি আমার বই নিয়ে আমার মতো থাকতাম। পরিচিত একটা বইয়ের থেকে আসা গন্ধ চোখ বন্ধ করে আমাকে সুখী করার জন্য যথেষ্ট ছিল। 18 বছর বয়সে আমার প্রিয় বই ছিল জন আপডাইকের দি সেন্টার। তারপর যখন সেটা অনেকবার পড়া হয়ে গেল, তার আগের আবেদন হারিয়ে ফেলল, তখন প্রথম স্থানে চলে গেল দ্য গ্রেট গেটসবি। তারপর গেটসবির অনেক দিন সেরা প্রিয় বই ছিল। যখন মুড আসতো বইটা শেলফ থেকে নামিয়ে যে কোনো জায়গা থেকে পড়া শুরু করতাম। কখনো খারাপ লাগেনি। পুরো বইয়ে একটা বোরিং পাতাও ছিল না। আমার ইচ্ছে করতো সবাইকে জানাতে কি চমৎকার একটা বই এটা, কিন্তু আমার আশেপাশে কেউ বইটা পড়েনি। ভবিষ্যতেও পড়ার সম্ভাবনা কম ছিল। বিপ্লব ঘটার মতো কিছু না হলে 1968-তে কাউকে এফ স্কট ফিটজেরাল্ডের বই পড়তে বলা সম্ভব ছিল না। শেষ পর্যন্ত আমার দুনিয়া একজনকে পেলাম যে গেটসবি পড়েছে, এবং শুধু এ কারণে সে আর আমি বন্ধু হয়ে গেলাম। তার নাম ছিল নাগাসাওয়া। সে ছিল আমার 2 বছরের বড়, আর সে যেহেতু আইন নিয়ে টোকিও বিশ্ববিদ্যালয়ের মতো নামকরা জায়গায় পড়ছিল, তার সুযোগ ছিল সরাসরি জাতীয় নেতৃত্বে ঢুকে যাওয়ার। আমরা একই ডর্মে থাকলেও শুধু চেহারায় একজন আরেকজনকে চিনতাম। একদিন আমি ডাইনিং হলের, যেখানে সূর্যের আলো পড়ে, সেরকম একটা জায়গায় বসে গেটসবি পড়ছিলাম। সে এসে আমার পাশে বসে জানতে চাইল আমি কি পড়ছি। আমি জানালাম। সে জিজ্ঞেস করলো বইটা আমার ভালো লাগছে কিনা। 3য়বারের মতো পড়ছি, আমি উত্তর দিলাম। গতবারের চেয়ে ভালো লাগছে এবার পড়তে। প্রতিবার যেন আমি নতুন কিছু পাই। এ লোক দাবি করেছে সে গেটসবি 3বার পড়েছে। আপন মনে বিড়বিড় করে বলল সে। যা হোক, যে লোক গেটসবির বন্ধু সে আমারও বন্ধু, সুতরাং আমরা বন্ধু হয়ে গেলাম। অক্টোবরের ঘটনা এটা। নাগাসাওয়াকে জানতে লাগলাম, ততই তাকে অদ্ভুত মনে হতে লাগলো। আমার জীবনে অনেক অদ্ভুত মানুষ দেখেছি, কিন্তু কেউই নাগাসাওয়ার ধারে কাছে ছিল না। বই পড়ার ব্যাপারে আমার তুলনায় সে ছিল রীতিমতো খাদক। কিন্তু তার একটা নিয়ম ছিল, সে এমন কোনো লেখকের বই পড়তো না যার মৃত্যুর অন্তত 30 বছর পার হয়নি। শুধুমাত্র এই ধরনের বইয়ের প্রতি আমার আস্থা আছে, সে বলেছিল। এমন না যে এখনকার লেখায় আমার কোনো আস্থা নেই, কিন্তু আমি এমন বই পড়ে মূল্যবান সময় নষ্ট করতে চাই না যেগুলো সময় উত্তীর্ণ নয়। জীবনের সময় অনেক কম। কী ধরনের লেখকদের তুমি পছন্দ করো? শ্রদ্ধা সুরে আমি জানতে চেয়েছিলাম। বালজাক, দান্তে, জোসেফ কনরাড, ডিকেন্স। ইতস্তত না করে উত্তর দিয়েছিল সে। ঠিক হাল ফ্যাশনের নয়, একটু পুরনো এরা। সেজন্যই আমি এদের লেখা পড়ি। তুমি যদি শুধু অন্যেরা যা পড়ছে তাই পড়ো, তাহলে তোমার চিন্তা ভাবনা হবে অন্যেরা যেভাবে চিন্তা করছে ঠিক সেরকম। আর সেটা হলো ফালতু লোকের দুনিয়া। সত্যিকারের মানুষদের এজন্য লজ্জিত হওয়া উচিত। খেয়াল করোনি ওয়াতানাবে? তুমি আর আমি খালি সত্যিকারের মানুষ এখানে, বাকি সবই ফালতু। আমি একটু আহত বোধ করলাম এই কথায়। এটা তুমি কি মনে করে বললে? কারণ এটা সত্যি, আমি জানি, আমি দেখতে পাই। বলা যায় অনেকটা আমাদের কপালে সিল দেওয়ার মতো।
আর তাছাড়া দেখো, আমরা দুজনই শুধু দ্য গেটসবি পড়েছি। আমি তাড়াতাড়ি হিসেব করে বললাম, কিন্তু ফিটজেরাল্ড মারা গেছেন মাত্র 28 বছর আগে। তাতে কি? মাত্র 2 বছরও তো কম। ফিটজেরাল্ড তার সময়ের তুলনায় এগিয়ে ছিলেন। ডর্মের আর কেউ জানত না নাগাসাওয়া ক্লাসিক বইয়ের গোপন পাঠক ছিল। জানলেও কিছু হতো না। সবাই নাগাসাওকে চিনত, কারণ সে ছিল স্মার্ট। সে সহজেই টোকিও বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছে। তার গ্রেডও ভালো। সে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে পড়ে কূটনীতিক হয়ে যাবে। সে এসেছেও সেরকম বড় পরিবার থেকেই। নাগাওয়াতে তার বাবার বিশাল হাসপাতাল আছে। তার ভাইও টোকিও থেকে পাশ করে মেডিকেলে পড়াশোনা করছে। সেখান থেকে পাশ করে বাবের হাসপাতালে দায়িত্ব নেবে। নাগাসাওয়ার সবসময় পকেট ভর্তি টাকা থাকত, সবসময় সম্মান নিয়ে চলত। এমনকি ডর্মের প্রধানও তার সাথে সম্মান করে কথা বলতো। যদি সে কাউকে কিছু করতে বলতো, তবে সেই লোক কোনো কথা ছাড়াই তা করে দিত। নাগাসাওয়ার কিছু সহজাত গুণাবলী ছিল যা লোকজনকে আকর্ষণ করত এবং তাকে অনুসরণ করতে বাধ্য করত। সে জানত কি করে কোন পরিস্থিতির নেতৃত্ব নিয়ে নিতে হয়। সে এমনভাবে পরিস্থিতির ভার নিত এবং কৌশলের সাথে নির্দেশ দিত যে সবাই মেনে নিত। তার মাথার উপর থেকে যেন স্বর্গীয় দূতের মতো আলোর ছটা বের হতো। লোকজন তাকে উচ্চতর কেউ হিসেবে মেনে নিত। সুতরাং সবাই ধাক্কা খেল জেনে যে নাগাসাও আমাকে তার বন্ধু হিসেবে নিয়েছে। এমন একজনকে নিয়েছে যার বন্ধু হওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। আমাকে বন্ধু করার কারণ ছিল নাগাসাওয়ার। আমি খুবই সাধারণ, আর ওকে কখনো তেল দিয়ে কথা বলিনি যা সে অন্যদের থেকে পেতে অভ্যস্ত। অন্যরা আমার এই গুণের জন্য আমাকে কোনো সম্মান দেবে কি না সন্দেহ। আমার নিজের অবশ্যই নাগাসাওয়ার অদ্ভুত এবং জটিল চরিত্রের প্রতি আগ্রহ ছিল, কিন্তু তার গ্রেড, তার স্বর্গীয় আলো, তার চেহারা আমার আগ্রহের বিষয় ছিল না। আর এই ব্যাপারটা ছিল তার কাছে নতুন অভিজ্ঞতা। নাগাসাওয়ার ব্যক্তিত্বতে মাত্রাতিরিক্ত দ্বন্দ্বও ছিল। যদিও আমি তার দয়া দাক্ষিণ্যের প্রতি মুগ্ধ ছিলাম, কিন্তু সে কখনো কখনো খুব নিষ্ঠুর হতে পারত। সে দূরদর্শী একজন নেতার মতো সামনে এগিয়ে যেতে, কিন্তু তার হৃদয় হয়তো তখন একাকিত্বের ডোবায় ডুবে পড়ে আছে। আমি প্রথম থেকেই তার মধ্যে এরকম আপাত বিরোধী ব্যাপার স্যাপার দেখে আসছি। অন্যরা কেন সেটা কখনো খেয়াল করেনি বুঝতে পারেনি। সে তার নিজের তৈরি বিশেষ ধরনের নরকের মধ্যে বসবাস করত। তারপরেও আমি মনে করি আমি তাকে সবচেয়ে ভালোভাবে গ্রহণ করেছিলাম। তার সবচেয়ে বড় গুণ ছিল তার সততা। শুধু যে সে মিথ্যে বলতো তা নয়, সে সবসময় তার অক্ষমতাকে স্বীকার করত। সে কখনো এমন কিছু লুকানোর চেষ্টা করত না যা তাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে, আর যেটা আমার চোখে বেশি পড়ত। সে ছিল খুবই দয়ালু আর বন্ধুবৎসল। সে ডর্মে না থাকলে আমার জীবন যে আরও বিরক্তকর হতো তাতে কোনো সন্দেহ নেই। তারপরেও আমি কখনো নাগাসাওয়ার কাছে নিজের মনের কথা বলিনি। সিজুকি আর নাগাসাওয়ার সাথে আমার সম্পর্কের মধ্যে সেটাই ছিল পার্থক্য। প্রথমবার যখন আমি নাগাসাওয়াকে দেখলাম মাতাল হয়ে এক মেয়েকে নির্যাতন করছে, আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যা হোক না কেন আমি কখনোই তাকে আমার মনের কথা বলবো না। নাগাসাওয়াকে নিয়ে ডর্মে বেশ কিছু কিংবদন্তি চালু ছিল। একটা ছিল যে সে একবার 3টা জ্যান্ত শামুক খেয়েছিল, তার লিঙ্গ নাকি বিশাল। আরেকটা ছিল সে 100-র বেশি মেয়ের সাথে শুয়েছে। শামুকের কাহিনীটা সত্যি, সে নিজেই আমার কাছে স্বীকার করেছিল এটা। 3টা বিশাল শামুক গপ করে গিলে ফেলেছিলাম বলেছিল সে। এরকম মাথা খারাপ কেন হয়েছিল? প্রথম বর্ষের ঘটনা, যখন আমি এখানে আসি সে বলেছিল আমাকে। তখন প্রথম বর্ষের ছাত্রদের সাথে উচ্চ শ্রেণীর সুবিধাভোগী ছাত্রদের কিছু গ্যাঞ্জাম ছিল। আমি প্রথম বর্ষের পক্ষ থেকে গেলাম উচ্চ শ্রেণীর সাথে আপোষ করতে। তারা ছিল ডানপন্থী কুত্তার বাচ্চা। তারা কঠোর কেন্দ্র তলোয়ার হাতে নিয়ে ঘুরত। আপোষ করার কোনো ইচ্ছে তাদের ছিল না। তো আমি তাদের বললাম, ঠিক আছে, পুরো ব্যাপারটার সমাপ্তি জানা যাক।
আমাকে নিয়ে তোমরা যা ইচ্ছে করতে পারো, এর বদলে অন্যদেরকে ছেড়ে দাও। তারা আমাকে বলল, ঠিক আছে, তুমি তাহলে কিছু জ্যান্ত শামুক খেয়ে দেখাও। চমৎকার প্রস্তাব, নিয়ে আসো। আমি বললাম। কুত্তার বাচ্চারা বাইরে গিয়ে খোলস ছাড়া জ্যান্ত 3টা শামুক নিয়ে আসলো, আর আমি ওগুলো গপ করে গিলে ফেললাম। কেমন লেগেছিল খেতে? কেমন লেগেছিল তোমার নিজের সেটা গিলে খেয়ে বুঝতে হবে। যেভাবে এটা তোমার গলা বেয়ে পাকস্থলিতে পৌঁছাবে আর গলায় ঠান্ডা বিচ্ছিরি একটা স্বাদ রেখে যায়, ইয়াক, ভাবলেই জঘন্য লাগে। বমি এসে গিয়েছিল যখন গিলছিলাম, কিন্তু জোর করে চেপে থেকেছি। বমি করলেও আমাকে আবার খেতে হতো। যতবার করতাম ততবার খেতে হতো। একবারে খেয়ে ফেলেছি 3টা। তারপর কি হলো? রুমে ফিরে গেলাম আর 1 বালতি লবণ পানি খেলাম। এছাড়া আর কি করতে পারতাম বলো? তা ঠিক। যাই হোক, তারপর থেকে আমাকে আর ওরা ঘাটায়নি। উচ্চ শ্রেণীর অন্য লোকজনরাও আর ঝামেলা করেনি। এই জায়গায় আমি একমাত্র লোক যে 3টা শামুক জ্যান্ত খেয়েছি। কোনো সন্দেহ নেই তাতে। পুরুষাঙ্গের সাইজ জানা সহজ ছিল। আমি তার সাথে ডর্মের কমন গোসলখানায় গিয়েছিলাম। সাইজ ভালোই বড়, কিন্তু 100 মেয়ের সাথে শোয়ার ব্যাপারটা বাড়াবাড়ি ছিল। খুব বেশি হলে 75 হবে সে বলেছিল। সবার কথা আমার মনে নেই, তবে মোটামুটি নিশ্চিত অন্তত 70 হবেই। আমি যখন তাকে বলছিলাম আমি মাত্র একজনের সাথে শুয়েছি, সে বলল, এটা কোনো ব্যাপারই না, আমি ব্যবস্থা করব, সহজ ব্যাপার, আমার সাথে বাইরে যেও, তোমার জন্য মেয়ে জোগাড় করা কোনো সমস্যাই হবে না। আমি ওর কথা তখন বিশ্বাস করি, কিন্তু সে সত্যি বলেছিল। একদম সহজ ব্যাপার ছিল। পানসে বিয়ারের উত্তেজনা সবকিছু একদমই সোজা করে দিয়েছিল। আমরা শিবুয়া কিংবা সিনজুকুতে তার প্রিয় একটা বারে গিয়েছিলাম। সেখানে একজোড়া ললনাকে পেলাম। জোড়া ললনাতে পৃথিবী ভর্তি। তাদের সাথে কথা বললাম, একসাথে পান করলাম, হোটেলে গিয়ে খেলাম, তারপর সেক্স। নাগাসাওয়া কথা বলে মেয়ে পটানোর বিশেষ পারদর্শী ছিল। এমন না যে সে দারুণ কিছু বলছে, কিন্তু মেয়েরা গায়ে পড়ে ওর কথা শুনত, একই সাথে প্রচুর মদ গিলত এবং সবশেষে তার সাথে বিছানায় যেত। আমার মনে হয় তারা বোধহয় এরকম চমৎকার সুদর্শন চালাক লোকের সাথে সময় কাটাতে উপভোগ করত। আর সবচেয়ে আজব ব্যাপার হলো, আমি যেহেতু ওর সাথে যেতাম, আমাকেও তারা সমান আকর্ষণীয় মনে করত। এটা ছিল ওর জাদু। ওর ছিল সত্যিকারের প্রতিভা যে আমাকে প্রভাবিত করত। নাগাসাওয়ার সাথে তুলনা করলে কিজুকির কথা বলার ক্ষমতা ছিল বাচ্চাদের খেলা। আমি পুরোপুরি নাগাসাওয়ার শক্তিতে ডুবে গিয়েছিলাম, যদিও কিজুকির অভাব অনুভব করতাম ঠিকই। কিজুকির আন্তরিকতার প্রতি নতুন করে ভালো লাগার কাজ করত। তার যা প্রতিভা ছিল সে পুরোটা আমার আর নাওকোর জন্য ব্যয় করত। আর নাগাসাওয়া তার প্রতিভা তার চারপাশের সবার জন্য ব্যয় করত। এমন না যে সে মেয়েদের সাথে শোয়ার জন্য মারা যাচ্ছিল, পুরোটাই ছিল তার কাছে খেলার মতো। আমিও যে অচেনা মেয়েদের সাথে সেক্সের জন্য পাগল ছিলাম তা নয়। আমার জন্য ব্যাপারটা ছিল যৌন তাড়না প্রশমনের একটা সোজা উপায়। তাছাড়া আমি অবশ্যই তাদেরকে স্পর্শ করতে পছন্দ করতাম। খালি সকালে উঠে আর সহ্য হতো না। ঘুম ভাঙলে দেখতাম একটা আজব ধরনের মেয়ে আমার পাশে ঘুমাচ্ছে, ঘর ভর্তি মদের গন্ধ, বিছানার পর্দায় সেই স্পেশাল লাভ হোটেল ঝকমারি, আর মাথা বাবাজি হ্যাংওভারে ভারী হয়ে আছে। তারপর সেই মেয়ে ঘুম থেকে উঠবে আর মেঝেতে তার আন্ডারওয়্যার খুঁজবে, আর জামা পরতে পরতে কিছু একটা বলবে, যেমন, আশা করি তুমি কন্ডোম ব্যবহার করেছিলে। এই মাসের সবচেয়ে জঘন্য দিন ছিল এটা আমার জন্যে। তারপর আয়নার সামনে বসে তার মাথা ব্যথা নিয়ে গজগজ করবে আর লিপস্টিক, নকল আইল্যাশ লাগাবে। আমি এদের সাথে পুরো রাত কাটাতে চাইতাম না, কিন্তু রাতে কারফিউ থাকে বলে উপায় থাকতো না। মেয়ে পটাতে চাইলে ডর্ম থেকে সারা রাতের জন্য পাস নিয়ে বের হতে হতো। পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করে ডর্মে যখন ফেরত যেতাম
তখন নিজের উপর ঘেন্না চলে আসতো। সূর্যের আলোয় মনে হতো চোখ পুড়ে যাচ্ছে, গলার ভেতর সাহারা মরুভূমি, আর মাথা মনে হতো নিজের কাছে আর নেই। এভাবে 3-4 মেয়ের সাথে শোয়ার পর একদিন জিজ্ঞেস করলাম নাগাসাওয়াকে, আচ্ছা 70 জন মেয়ের সাথে সেক্স করার পর তোমার কি মনে হয় না পুরো ব্যাপারটা অর্থহীন? এই কথা প্রমাণ করে তুমি একজন ভদ্রলোক, বলল সে। কনগ্রাচুলেশনস, অচেনা মেয়েদের সাথে সেক্স করে একদম কিছু পাওয়ার নেই। একসময় তুমি স্রেফ বিরক্ত হয়ে যাবে আর নিজেকে ঘৃণা করতে থাকবে। আমার জন্য ব্যাপারটা একই। তাহলে করছো কেন? বলা কঠিন। আচ্ছা তুমি কি জানো জুয়া নিয়ে দস্তয়েভস্কি কি লিখেছিলেন? যখন তোমার চারপাশে অসীম সম্ভাবনা, সবচেয়ে কঠিন হলো সেগুলোকে এড়িয়ে যাওয়া। বোঝাতে পারলাম? খানিকটা। আচ্ছা দেখো, সূর্য অস্ত যায়, মেয়েরা বের হয় পান করতে, তারা চারদিকে ঘুরে কিছু একটা খোঁজে। আমি তাদেরকে সেই কিছু একটা দিতে পারি, সোজা কাজ, বোতল খুলে পানি খাওয়ার মতো। বোঝার আগেই আমি তাদেরকে বিছানায় শুয়ে ফেলব, এটাই তারা চায়। সম্ভাবনা দিয়ে আমি সেটাই বোঝাতে চেয়েছি। তোমার চারপাশে ঘুরছে, এড়াবে কি করে? তোমার একটা বিশেষ ক্ষমতা আছে, আর ক্ষমতা ব্যবহারের সুযোগও আছে। সেখানে চুপ করে বসে তুমি সুযোগ পার হয়েছে যেতে দেখবে, কিন্তু কিছুই করবে না। জানি না, আমি কখনো এরকম অবস্থায় পড়িনি, হেসে বললাম। এরকম কিছু আমার কল্পনাও আসে না। নিজের সৌভাগ্য নিয়ে চিন্তা করো। বড়লোক হওয়া সত্ত্বেও নাগাসাওয়ার ডর্মে থাকার এটাই কারণ, নারীর প্রতি লালসা। ওর বাবা ভয় পাচ্ছিলেন যদি নাগাসাওয়া টোকিওতে একা থাকে তাহলে সব কিছু বাদ দিয়ে এসব মেয়ে নিয়ে পড়ে থাকবে। তাই তাকে বাধ্য করেছিলেন 4 বছরের জন্য ডরমেটরিতে থাকতে। যদিও নাগাসাওয়ার তাতে কিছু এসে যেত না, এসব ফালতু নিয়ম নিয়ে মাথা ঘামাতো না সে। যখনই ইচ্ছে হতো ডর্ম থেকে সারা রাতের অনুমতি নিয়ে নারী শিকারে বের হতো, অথবা গার্লফ্রেন্ডের ফ্ল্যাটে সারা রাত কাটিয়ে দিত। অনুমতি পাওয়া এমনিতে সহজ কাজ ছিল না, কিন্তু ওর নিজের জন্য কোনো ব্যাপার ছিল না এটা। আমার জন্যও না, কারণ আমার অনুমতিও সেই নিয়ে দিত। নাগাসাওয়ার এরকম নিয়মিত গার্লফ্রেন্ড ছিল, যার সাথে সে প্রথম বর্ষ থেকে ডেট করছিল। তার নাম ছিল হাটসুমি। নাগাসাওয়ার সমবয়সী ছিল। আমার সাথে কয়েকবার দেখা হয়েছে। খুবই চমৎকার একটা মেয়ে, তার সাথে চটকদার কোনো ভাব ছিল না। সত্যি বলতে সে ছিল খুব সাধারণ। যখন প্রথমবার আমার সাথে দেখা হলো, আমি ভাবছিলাম কেন নাগাসাওয়া আরও সুন্দরী কাউকে পছন্দ করেনি, কিন্তু যে কেউ ওর সাথে কিছুক্ষণ কথা বললে পছন্দ করতে বাধ্য। সে ছিল চুপচাপ, বুদ্ধিমতী, রসিক আর মমতাময়ী। সবসময় সুন্দর রুচিশীল কাপড় চোপড় পরত। আমি হাটসুমিকে খুবই পছন্দ করতাম। হাটসুমির মতো কোনো গার্লফ্রেন্ড আমার থাকলে কখনোই এইসব সস্তা মেয়েদের সাথে ঘুমাতে যেতাম না। সেও আমাকে পছন্দ করত। তার কলেজের প্রথম বর্ষের এক মেয়ের সাথে আমাকে জুড়ে দেওয়ার চেষ্টাও করেছিল, যাতে আমরা ডাবল ডেটে যেতে পারি। বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন, ইতিহাস, ফিলোসফি, রাজনীতি, বিশ্ব রাজনীতি সহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে। বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।